পরিযান পর্ব 21-30। ঈশিতা রহমান সঞ্জিদা সিমরান। পৌষের শীত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। ভোরে গরম কম্বলের নিচ থেকে কেউ উঠতেই চায় না। পরিও কম্বল গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। রূপালী এসেছিল পরীকে দেখতে। সে পরীর ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে নিচতলায় নেমে এলো। গরম চাদর গায়ে জড়িয়ে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। পেটটা বেশ উঁচু হয়েছে। কয়েক দিন বাদেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওর সন্তান। মা হওয়ার আনন্দ সব মেয়েরই থাকে, কিন্তু কেন জানি রূপালী সে আনন্দ পাচ্ছে না। সেদিনের পর তো কবির আর তার কোন খবর নেয়নি, নেয়ার সাহসও নাই। এই বাড়িতে পা রাখলে কবির প্রাণ নিয়ে ফিরতে পারবে কি সন্দেহ। যদি রূপালীকে কবির ভালোবাসত তাহলে সে প্রাণের মায়া না করে ঠিকই আসত। রূপের মোহে কবির তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারেনি। তার কাছে মেয়েদের দেহটাই প্রধান। রূপালীর প্রথম মনে হতো সে পাছে না কবিরকে স্বামী হিসেবে টেনে নিতে, কিন্তু আস্তে আস্তে তার ভুল ধারণা ভেঙে যায়। দীর্ঘশ্বাস ফেলা আর মালার চোখের জল সহ্য করা ছাড়া রূপালীর আর কিছুই করার নেই। রোদ উঠেছে বেলা 8টা নাগাদ। এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল চারিদিক। এরই মধ্যে জমিদার বাড়িতে এসে হাজির হলো নাইম, শেখর, আসিফ। বৈঠকে ওদের বসতে দেওয়া হলো। মালা ও জেসমিন গিয়ে দেখা করে ওদের সাথে। অনেক দিন পর দেখা হতে ওদের ভালোই লাগলো। গরম গরম ভাপা পিঠা ওদের খেতে দেওয়া হলো। নাইম ভাবছে আজকের দিনটা ইনিয়ে বিনিয়ে থেকে যেতে হবে। পরীকে দেখার ইচ্ছাটা ওর কখনোই মিটবে না। একটাবার সে পরীকে দেখার জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু অতি আবেগের শেষ ফলাফল শূন্য। আসিফ নাইমকে বলে, কি সিদ্ধান্ত নিলি? থাকবি নাকি চলে যাবি? সবে তো এলাম, দেখে কি করি? তোর না দেখা বউয়ের দেখা শ্বশুর বাড়ি, থাকলে সমস্যা নেই বলেই হাসল সে। নিজের ঘর থেকে বের হতেই নাইমদের দেখেই সেদিকে এগিয়ে গেল সাহেব। বলল, আপনারা কখন এসেছেন? নাইম মৃদু হেসে জবাব দিল, এই তো কিছুক্ষণ। আপনার অবস্থা কেমন? জি ভালো। তা হঠাৎ আমাদের কথা মনে পড়ল? হঠাৎ মানে এতদিন পর এলেন তাই বললাম। নাইমের বদলে আসিফ বলে, আসলে এসেছি গ্রামটা দেখতে। বন্যার সময় এক রকম ছিল আর এখন আরেক রকম। এটাই দেখতে এসেছি, একটু পরেই চলে যাব। নাইম চোখ গরম করে আসিফের দিকে তাকালো। বিনিময়ে হাসল আসিফ, দিল সবকিছু মাটি করে। আর বাড়িয়ে কথাটা বলার প্রয়োজন ছিল কি? আজকে বরং থেকেই যান। পাশের গ্রামে যাত্রাপালা হচ্ছে, রাতে সবাই দেখতে যাব। আপনাদের ভালোই লাগবে। শায়েরের কথা শুনে নাইম তৃপ্তির হাসি হাসল, বলল, তাই নাকি? তাহলে তো যেতেই হয়। সমস্যা নেই, আমরা থাকব। শুনে খুশি হলাম। আচ্ছা আপনারা থাকুন, আমি আমার কাজে যাই। রাতে দেখা হচ্ছে। শায়ের চলে গেল। নাইম মনে মনে খুব খুশি। আজকে অন্তত শেষ চেষ্টা করে দেখবেন সে। পরীর মুখোমুখি সে হবেই। নিজের ঘরে বসে কুসুমের পরনের কাপড়টা ভাঁজ করছে পরী। কুসুমকে একখানা নতুন চাদর দিয়ে ওর পুরনো চাদরটাও এনেছে। এমনকি জুতোটাও কুসুমের। কোন রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় পরী। আজকের রাতের আধারে বের হবে সে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে পরী। বিন্দু আর সম্পানের বিয়ে দেবে সে, তাও নিজের দাঁড়িয়ে থেকে। বিন্দুকে বলেছে যাতে সে সম্পানকে সব বলে। সম্পানও রাজি। আর কি চাই? পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের জঙ্গলের মধ্যে একটা পুরনো কালী মন্দির আছে, ওখানেই বিয়ে সম্পন্ন হবে। একবার বিয়ে হয়ে গেলে চন্দনার আর কিছুই করার থাকবে না। বিন্দু সম্পান ও সুখে থাকবে। তাই আগে থেকেই তৈরি হচ্ছে পরী। রূপালীর বাড়ি যাওয়ার সময় কুসুম দেখিয়েছিল জঙ্গলটি। কুসুমের ধারণা এই জঙ্গলে ভূত প্রেতের বাস, তাই দিনের বেলাতেও কেউ যায় না। এটাকেই হাতিয়ার হিসেবে ধরেছে পরী। তবুও কেউ যাতে দেখে না ফেলে, তাই রাতেই সেখানে যাবে ওরা। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধ্যা নামতেই চারিদিক হালকা কুয়াশায় ভরে গেল। গ্রামের মানুষ দলে দলে বের হলো যাত্রা দেখবে বলে। আফতাব সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত, তাই সবাই রওনা হলো। কিন্তু নাইম গেল না। শরীর খারাপের দোহাই দিয়ে শুয়ে থাকলো। সেজন্য সবাই তাকে ফেলে যেতে বাধ্য হলো। আসিফ আর শেখর সব বুঝল, কিন্তু কিছু বলল না। ওরা চলে গেল যাত্রা দেখতে। জমিদার বাড়ির সব পুরুষ চলে গেল, শুধু রয়ে গেল নাইম আর রক্ষীরা। রাতের অন্ধকার একটু গাঢ় হতেই রূপালীর চিৎকার শোনা গেল। রূপালীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাড়িতে একটা হইচই পড়ে গেল। ইতিমধ্যে কয়েকজন মহিলা এসে পড়েছে। আবিরজান নাতনির কথা শুনে আর থাকতে পারলেন না, তিনিও চলে এলেন। সবাই এখন রূপালীকে নিয়ে ব্যস্ত। পরী সেই ফাঁকে বেরিয়ে গেল। এর মধ্যে কেউই পরীর খোঁজ করবে না।
সদর দরজা দিয়েই বের হয়েছে সে। কুসুমের পোশাকে ছিল বিধায় কেউ বুঝতে পারেনি। রক্ষীরা ভেবেছে হয়তো কোন কাজে কুসুমকে পাঠানো হয়েছে, কারণ সে দ্রুত যাচ্ছে। বাধা দিলে রাগ করবে। পরী ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে পরীর। তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওর। বিন্দু সম্পান হয়তো আরো আগে পৌঁছে গেছে। হারিকেনের আলোয় দ্রুত পা চালায় পরী। সম্পান বিন্দুকে এক করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে পরী। বেশ সময় লাগলো জঙ্গলে পৌঁছাতে, কিন্তু কালী মন্দিরটা কোথায় সেটা তো পরী জানে না। খুঁজতে হবে। জঙ্গলটা বেশ বড়, তবুও পরী খুঁজতেছে। কিছুক্ষণ খুঁজে পেয়েও গেল। তবে আশ্চর্যজনক ব্যাপার যে বিন্দু সম্পান এখনো আসেনি। পরীর হাতে বিন্দুর সেই সিঁদুর কৌটো, এটা দিয়েই বিয়ে হবে। কিন্তু ওরা এখনো আসছে না কেন? পরী ওদের জন্য অপেক্ষা করতে লাগলো, তবুও বিন্দু সম্পানের নাম গন্ধ নেই। পরীর এবার ওদের জন্য চিন্তা হচ্ছে, বিন্দু কি বের হতে পারবে, নাকি চন্দনার হাতে ধরা পড়ে যাবে। বকুল ফুলের ঘ্রাণে ম করছে চারিদিক। পরী থাকতে পারল না আর। পাশেই একটা বড় বকুল ফুল গাছ, তলায় চাদরের মতো বিছিয়ে আছে সাদা ফুলগুলো। হারিকেনটা মাটিতে রেখে ফুল কুড়ায় পরী। মাঝে মাঝে ঘ্রাণ নেয়। পরী ফুল দিয়ে কুচর ভর্তি করে ফেলেছে, তখনও কেউ আসছে না। পরী আবার আগের জায়গাতে বসে পড়ল। কারো পায়ের আওয়াজ পাচ্ছে পরী। পাতার খসখস আওয়াজ টের পাচ্ছে। সে খুশি হলো, তার মানে ওরা এসে পড়েছে। পরী হারিকেন হাতে নিয়ে একটু এগিয়ে থেমে গেল। ও বুঝতে পারল বিন্দু সম্পান আসছে না, বেশ কয়েকজন লোক আসছে। তাদের গলার স্বর শুনতে পাচ্ছে পরী। এখানে থাকাটা ঠিক হবে না ভেবে উল্টো দিক দিয়ে দৌড় দিল পরী। পরী বুঝতে পারল তাকে দেখে ফেলেছে এবং তাড়া করছে, তাই সে প্রাণপণে ছুটল। বেতসারের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পরী। গায়ের চাদর কিছুর সাথে আটকে গিয়েছিল বিধায় সেটা ফেলেই চলে এলো। এখন দাঁড়ানোর সময় নেই, ধরা পড়লে চলবে না। অনেকটাই এগিয়ে এসেছে পরী। হঠাৎই গাছের সাথে ধাক্কা লেগে হারিকেনের কাঁচ ভেঙে গেল। হারিকেনটাও ছিটকে পড়ে। কোথায় পড়ে তা পরী খেয়াল করে না। সে দৌড়াতে থাকে। অনেক আলো আসতেই পরী পেছনে ফিরে তাকায়। আগুনের ফুলকি উঠছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পরী বুঝতে পারল যে হারিকেনটা ছিটকে খড়ের গাদায় পড়েছে। আগুন দেখেও অপেক্ষা করেন না পরী, আবার দৌড় দিল। রাস্তায় এসে হুঁশ ফিরল পরীর। ঘাড় ঘুরিয়ে জঙ্গলটা দেখে নিল সে। আগুনের লাল আলো এখনো দেখা যাচ্ছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পরী। হঠাৎ করে কি হয়ে গেল তা বোধগম্য হচ্ছে না ওর। বিন্দু সম্পান কোথায়? আশেপাশে ভালো করে তাকায় সে। অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। মাথা ধরে এদিক ওদিক তাকাতে লাগলো পরী। এই রাস্তায় বেশিক্ষণ থাকা সম্ভব নয়, কেউ দেখে ফেললে সর্বনাশ। চাদরটাও হারিয়ে গেছে। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকলো পরী। তারপর হাঁটা ধরে বাড়ির পথে। এক পা এগোতেই পায়ে ব্যথা অনুভব করে পরী। জুতো খুলে দেখে তাতে বর্ষর বেল কাটা বিঁধে আছে। টেনে কাটা বের করার চেষ্টা করে পরী, কিন্তু পারে না, তাই জুতো খুলে খালি পায়ে রওনা হলো। ঠান্ডা মাটি, তার উপর গায়ে চাদর নেই। তাছাড়া শরীর জ্বালাপোড়া করছে খুব। শরীরের কিছু কিছু জায়গায় কেটে ছিঁড়ে গেছে। এতক্ষণ উত্তেজনায় পরী কিছু টের না পেলেও এখন পাচ্ছে। অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো পরী। কোনোরকম পথ চিনে বিন্দুর বাড়িতে গেল। অনেক মানুষের জটলা বিন্দুদের বাড়ি। চন্দনা মাটিতে হাত পা ছড়িয়ে কাঁদছে আর সম্পানকে গালমন্দ করছে। সম্পান নাকি বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে এটা বলছে, আর সম্পানকে অভিশাপ দিচ্ছে। পরী এবার বেশ অবাক হলো। ওরা যদি পালিয়ে যাবে তাহলে পরীকে বলল না কেন? এক মুহূর্ত দেরি না করে পরী ছুটল নিজের বাড়ির দিকে। তবে এবার সদর দরজা দিয়ে ঢুকতে পারল না সে। তাই বাড়ির পেছনের দিক দিয়ে কাছে উঠে ছাদে গেল সে। তারপর নিজের ঘরে গেল। মালাকে ওর ঘরে দেখে আঁতকে ওঠে পরী। মালা যে এসময় ওর ঘরে আসবে তা ভাবেনি পরী। আজ মালা ভয়ানক রেগে আছে। ফর্সা মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। মাকে এভাবে দেখে ভয় হলো পরীর। মালা জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? পরী চট জলদি জবাব দিতে পারল না। মালা অপেক্ষাও করল না, ঠাস করে চট মেরে দিল পরীর গালে। এমনিতেই পরীর শরীর ফুরবল, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে গেল। মালা পরীকে টেনে তুলে আবার থাপ্পড় দিল। পরপর কয়েকটা থাপ্পড় দিতেই রক্ত লাল হয়ে গেছে পরীর গাল দুটো। শক্ত হাতের মারে রক্ত জমাট বেঁধে গেছে যেন। পরী চুপচাপ রইল। মালা চিৎকার করে উঠল, বলল, এই দিন কি দেখতে চাইছি আমি? তোরে সব বিপদ থাইকা আগলাইয়া রাখতে ঘর থাইকা বাইর হইতে দেই না। কেন জানোস? কারণ সুন্দরের কদর সবাই করে না।
লালসার চাহনি অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়। চোখ দিয়া তারা শরীরে হাত দেয়। তোরে সেই সব থাইকা বাঁচাইতে ঘরে আটকাইয়া রাখি। আর তুই রাইত বিরাইতে বাইরে যাস। আমার কথা তো বুঝোস না। ঝিনুকের মুক্তা যখন মানুষ দেখে তখন বেচা দেয়। না দেখলে ওই মুক্তা সুরক্ষিত থাকে। তোরে তেমনি সুরক্ষিত রাখতে আমি ঝিনুকের মধ্যে রাখলাম যাতে কেউ দেখতে না পারে। আর তুই তুই কি আমার মায়া? মালা পরীকে ছেড়ে দিয়ে চলে গেল। পরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কিসব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয় মালাও এরকম কিছুর শিকার ছিল। কোন কিছু নিয়ে ভীষণ ভয় পাচ্ছে মালা, যার কারণে পরীকে সে ঘরবন্দি করে রাখে। সেই ভয়ের কারণটা কি? একে তো বিন্দুর চিন্তা, আর মালাও কি বলে গেল? মাথায় প্রশ্নের জটলা পেকে গেছে। তাকে যে জানতে হবে সব প্রশ্নের উত্তর। সারা রাত দুচোখের পাতা এক করতে পারেনি পরী। কাপড় বদলে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর সিঁদুর কৌটো হাতে নিয়ে সারা রাত ভেবেই গেল। বিন্দুর সম্পান কোথায় গেল? সত্যিই পালিয়ে গেল? এসব ভাবনা পরীকে ঘুমাতে দিল না। সকাল হতেই নিজ ঘর ছেড়ে বের হয় পরী। হাতে তার তখনও সিঁদুর কৌটো আছে। সেটা পরী খেয়াল করল না। বাইরে এসে দেখে অন্দরের উঠোন ভর্তি মহিলা। সবাই রূপালীর ঘরে উকি দিচ্ছে। পরী দ্রুত রূপালীর ঘরে যায়। নবজাতককে দুগ্ধ পান করাচ্ছে রূপালী। পরী গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসে অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুটস্বরে বলে উঠল, মাশাল্লাহ। আবেরজান পাশেই বসেছিলেন। তিনি বললেন, তোর অহন আহার সময় হইল। পোলা হইছে কোন রাইতে? দাদির কথায় রূপালী বলল, আহ দাদি থাক না। পরী তো ঘুমাচ্ছিল। এখন তো এসেছে। পরীর দিকে তাকিয়ে মুচকি হাসল রূপালী। পরীও হাসল, কিন্তু মনটা এখনো কুগাইছে। পরী বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। পরীর হাতে সিঁদুর কৌটো দেখে রূপালী জিজ্ঞেস করে, তোর হাতে এটা কেন? পরী জবাব দিতে পারে না। রূপালীও ফের প্রশ্ন করতে পারে না। কারণ বাইরে থেকে জুম্মানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে পরী আপা বলে ডাকছে। পরী দৌড়ে বের হয়ে জুম্মানের কাছে গেল। জুম্মান তখনও হাঁপাচ্ছে। পরী জিজ্ঞেস করে, কি হয়েছে জুম্মান? জুম্মান হাঁপাতে হাঁপাতে বলল, আপা। কি? আপা বিন্দু দিদি। বিন্দু কি? ভয়ে কথা বলতে পারছেন না জুম্মান। শরীর এখনো কাঁপছে জুম্মান। পরী চিৎকার করে জুম্মানকে ঝাঁকিয়ে বলে, বল না বিন্দুর কি হয়েছে? বিন্দু দিদি পশ্চিম জঙ্গলে গাছের ডালে চুলতাছে আপা। জুম্মানকে সরিয়ে পরী দৌড় দিল। মালার সাথে সাথেই পরীকে টেনে ধরে। কিন্তু এবার মায়ের কোন বাধা মানে না পরী। ঝাড়ি মেরে মালার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আজ পরী ভুলে গেছে মায়ের দেয়া কসম। ভুলে গেছেন নেকাব পরতে। ভুলে গেছে নিজের সৌন্দর্য লুকাতে। যে পরীর সৌন্দর্য পর্দার আড়ালে লুকানো ছিল, আজ সেই পরী পর্দা ভেদ করে বের হয়েছে। সব ভালোবাসার সুখকর হয় না। পায় না সে নিজস্ব পূর্ণতা। শীতকালের জন্য সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা। প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা। ভালোবাসা কি আদৌ সুখ দেয়? ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা যদি সুখ দিত তাহলে বিশ্বজুড়ে ভালোবাসাতে ভরে যেত। কষ্ট চেনার সাধ্য কারো হতো না। সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না। ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনের ডানা ছাপটাবে। কিন্তু পাখিটা কি আদৌ পোষ মানবে কি? সবাই তো পোষ মানাতে পারে না। কিছু অবহেলায় পাখিটা চলে যায়, আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না। বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারবে না। বিন্দুর জীবনের সুখ পাখিটা ডানা চাপতে ছিল। ধরা দিয়েছিল বিন্দুর হাতে। কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু। যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও। সম্পানের কিছু প্রহর আনন্দে কেটেছে, কিন্তু বাকি ঋতুগুলো বোধহয় আনন্দ আর কখনোই আসবে না। প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকু যে নিয়ে গেছে। তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে। মুখের অজস্র কাটা ছেঁড়া তার প্রিয়তমার। তার মধ্যে থেকেই সুখ খুঁজে যাচ্ছে সে। অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা তার দেহ থেকে বের করে নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরী। গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময়। গাঢ় কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে ফর্সা শরীরে বিন্দু বিন্দু শিশির কণা জমেছে। চুলের খোপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরি পায়নি। পরীর দৌড় থামল বিন্দুকে দেখে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা। একটু থেমে পরী দৌড়ে গিয়ে থপ করে সম্পানের পাশে বসে পড়ল। জঙ্গলের ভেতরে গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায়। সকালে ভোরে গ্রামেরই কেউ যাচ্ছিল কালী মন্দিরে।
হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে, কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে, আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে। বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝল বিন্দু আত্মহত্যা করেনি। মেয়েটার ক্ষত বিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ। বিন্দুর পরনের লাল পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝুলানো ছিল। বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে। শাড়িটিও ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে। একে একে ভিড় জমতে লাগলো। নিজের প্রাণপ্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরী। কি সুন্দর মায়াবী চোখ বিন্দুর। ওই চোখ জোড়া খুলে আর দেখবেন না পরীকে, দেখবেন না ভালোবাসার সম্পানকে। গুজবন তিনি আর হাসবেন না, আর সে হাসিতে পরীও মুগ্ধ হবে না। সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না, হবে না মায়ের হাতের মার খাওয়া। ঘুম কাতুরে বিন্দু আজ চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। শত ডাকেও সে সাড়া দিবে না। পরী আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বলে, এই বিন্দু, তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ, এত ঘুমালে চলে? তুই তো বিয়ে করতে এসেছিস। এই দেখ, আমি এসেছি, সম্পান মাঝি এসেছে। তোর আর সম্পান মাঝির বিয়ে হবে। ওঠ না, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি। ওঠ, ওঠ না, ওঠ বিন্দু। না, বিন্দুর সাড়া নেই। যে মেয়েটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে, আজ সেই মেয়েটা পরীর শত ডাকেও উঠছেন না। পরী বিন্দুর দেহ ধরে ঝাঁকুনি দিচ্ছে আর উঠতে বলছে, কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে? তাই বিন্দুও উঠল না। পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো, বলল, সম্পান মাঝি, তুমি বললে বিন্দু ঠিক উঠবে। তুমি ওরে উঠতে বলো। তোমরা বিয়ে করবা না, আমার বিন্দুরে ঘরে তুলবা না। চোখের পানিতে বক্ষ ভেসে যাচ্ছে পরীর, কিন্তু সম্পান এখনো চুপ করে দেখছে বিন্দুকে। হঠাৎ করেই সম্পান পরীর হাত থেকে সিঁদুর কৌটো নিয়ে নিল। হাতে কৌটোর সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিঁথি। ঠোঁটের কোণে স্নিগ্ধময় হাসি ফুটল সম্পান। সে বলল, তোরে খুব সুন্দর লাগতাছে বিন্দু, একেবারে বউ। তুই তো চাইছিলি আমার বউ হইতে, আমার হাতের সিঁদুর পরতে। দেখ, আমিও সিঁদুর পরাইছি। আয়নায় একবার দেখ কত সুন্দর লাগতাছে তোরে। না থাক, তুই তো ঘুমাইতাছিস, উঠলে দেখিস। অহন ঘুমা তুই। সম্পান মাঝি, কি বলো এইসব তুমি? বিন্দু। সম্পান পরীর দিকে তাকিয়ে তর্জনী আঙুল মুখে চেপে বলল, হুসহুস বিন্দু, ঘুমায় পড়ি। কথা কইও না, চুপ থাকো, চুপ থাকো। সম্পান আবার বিন্দুকে দেখায় মন দিল। পরী থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার। নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে, তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি? হ্যাঁ। বিন্দুর ভালোবাসায় কি পাগল হয়ে গেলে? কথা বলো না, আমার দিকে তাকাও। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দু থেকে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। সৌন্দর্য থাকবে না, কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম। সে ভালোবাসায় মন জুড়াবে। পরী সম্পানকে ছেড়ে আবারও বিন্দুকে ডাকতে লাগলো। নারী পুরুষের ভিড় জমেছে। সবাই পরীকে অবাক হয়ে দেখছে। যে মেয়ের চেহারা কোন পুরুষ দেখেনি, আজকে কত শত পুরুষ দেখে নিল সেই পরীকে। শোক পালনের থেকে এখন সবাই পরীকেই দেখে চলেছে, কিন্তু পরীর সেদিকে কোন খেয়াল নেই। চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে। পরে সেও এখানে চলে এসেছে। এসেই হাউমাউ করে কাঁদতে লাগলো চন্দনা। বলতে লাগলো, ও আমার বিন্দুরে, তুই কেন আমাগো ছাইরা গেলি? একটু চাইয়া দেখ। বিলাপ করছে চন্দনা। ইন্দু আর সখা ও দিদির জন্য কাঁদছে। মেয়েকে আমত অবস্থায় দেখে মহেশ ও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দনার কান্না আর সহ্য হলো না সম্পান। দুহাতে চেপে ধরে চন্দনার গলা মাটিতে ফেলে আরো জোরে চেপে ধরে সম্পান। শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার। চোখ উল্টে গেল তৎক্ষণাৎ। সম্পান বলতে লাগে, তোর লাইগা আইছ এই অবস্থা। তোর লাইগা বিন্দু আমারে ছাইরা চইলা গেছে। আমি তোরে শ্বাস কইরা ছাড়মু। মহেশ সহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগলো, কিন্তু ছাড়াতে পারছে না। এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। দূর থেকে নাইম এসব দেখতে পেল, তাই সে দৌড় দিল সেদিকে। নাইম শুনেছে বিন্দুর খবর, এও শুনেছে যে পরীও এখানে এসেছে, তাই সে দেরি না করেই ছুটে এসেছে। সে দৌড়ে কাছে আসতেই কেউ একটা চাদর দিয়ে পরীর মুখসহ পুরো শরীর ঢেকে দিল। চকিতে তাকালো নাইম। সেই ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং মালা। মালা চাদরশুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে, যাতে কেউ তার মেয়েকে দেখতে না পারে। নাইম কাছে এসেও পরীকে দেখতে পেল না। মায়ের সান্নিধ্য পেয়ে পরীও নিজেকে গুটিয়ে নিল।
ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নেতিয়ে গেল। পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজও শোনা গেল না। কুসুম এসে বলে, বড় মা, বড় কর্তা আইব তো, তাড়াতাড়ি বাড়িতে চলেন। মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে। আরেকটু জলদি আসলেই দেখতে পারত। নিজেকেই নিজে কিছুক্ষণ গালমন্দ করল সে। এরই মধ্যে আফতাব সেখানে আছে। সবাই রাস্তা করে দেয় আফতাবকে। শায়ের ওর সাথে এসেছে। বিন্দুর মৃত্যুর খবর শায়েরকেও ভাবাচ্ছে। মেয়েটাকে এভাবে নৃশংসভাবে হত্যা করল কারা? পুলিশকে খবর আগেই দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে তারাও চলে আসে। সবাইকে দূরে সরিয়ে দিল। সম্পানকে সবাই মিলে ধরে রেখেছে। চন্দনা জ্ঞান হারিয়েছে আবার। তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ সব দেখছে। শায়েরের পরিচিতই তারা। শায়ের পুলিশ প্রধানকে বলে, আপনি একটু ভালো করে দেখবেন। আমাদের গ্রামে এমন কখনোই হয়নি। অপরাধীকে বা কারা তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব শায়ের সাহেব। তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল। না হলে মেয়েটাকে এভাবে। চোখ বন্ধ করে নিল শায়ের। কিছু পল ওভাবে থেকে চোখ মেলে বলল, আমার মনে হয় কালকে যারা যাত্রা দেখতে এসেছিল তাদের কেউই হবে। পুলিশ প্রধান একটু ভেবে বলে, আমার মনে হয় না এরকম সাহস কোন সাধারণ মানুষের হবে। মনে হচ্ছে কোন অপরাধী এরকম করেছে। আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সুশীল নয়তো? ও তো বড় একজন অপরাধী। আপনার মনে আছে 4 বছর আগের সেই ঘটনার কথা? হ্যাঁ আছে। কিন্তু সুশীল তো গা ঢাকা দিয়েছে। ওকে ধরার চেষ্টা করছি 2 বছর ধরে কিন্তু পারছি না। এমনও তো হতে পারে যে সুশীল যাত্রা পালায় আসা মানুষের সাথে মিশে এসব করেছে। আফতাব একথা শুনে হুঙ্কার দিয়ে উঠল। আশেপাশে থাকা সবাই কেঁপে উঠল। আফতাব বলল, ওই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন। সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি। আমরা এখনো সঠিক বলতে পারছি না। আগে তদন্ত করি তারপর বলা যাবে। নারকেল পাতার পাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে পুলিশ চলে গেল। সম্পান দৌড়ে গিয়ে টেনে ধরেছিল বিন্দুকে। কিন্তু গ্রামের লোকজন তাকে টেনে নিয়ে এসেছে। সম্পান বারবার বলেছে বিন্দুকে যেন না নিয়ে যায়, কিন্তু কেউ ওর কথা শোনেনি। অন্দরের উঠোনে পরি চাদর জড়িয়ে বসে আছে। কাঁপছে ওর সারা শরীর। বিন্দুর মুখটা এখনো ভেসে উঠছে চোখের সামনে। মুখের প্রতিটা ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। পরীর চোখে এখনো তা ভেসে উঠছে। মালা পরীর কাছে এসে বলে, পরী অহন ঘরে যা। পরী মায়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল। মালার হাত দুটো ধরে বলল, আম্মা আমার বিন্দু। ওরা আমার বিন্দুকে মেরে ফেলেছে। আমি কাল রাতে ওই জঙ্গলে গিয়েছিলাম বিন্দু আর সম্পানের বিয়ে দিতে আম্মা। আমি পারি নাই আম্মা। কারা জানি এসেছিল সেখানে। ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলেছে আম্মা। আমি কেন পালিয়ে আসলাম? আর ওই আগুন। আগুনের কথা মনে হতেই পরী থমকে যায়। তখন আগুন লাগলো কিভাবে? এখন তো শীতকাল। শিশিরে ভিজে ছিল খড়গুলো। হারিকেন ছিটকে পড়লে তো আগুন নিভে যাওয়ার কথা। তার বদলে আগুন জ্বলে উঠল কিভাবে? তার মানে ওই খড়গুলোতে কেরোসিন দেওয়া ছিল। তাই হারিকেন পড়তেই আগুন জ্বলে উঠেছে। এজন্যই পরী তখন কেরোসিনের গন্ধ পাচ্ছিল। তার মানে ওরা বিন্দুকে মারার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আগুন লাগার কারণে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। হ্যাঁ তাই হবে। পরী এতক্ষণে সব বুঝতে পারল। উঠে দাঁড়িয়ে আবার পা বাড়ালো বৈঠকের দিকে। মালা এবার শক্ত করে টেনে ধরে পরীকে। বলে, অনেক হয়েছে পরী। আর না, তুই আর বাইর হবি না। আমার কসম। আম্মা আমাকে আব্বার কাছে যেতে হবে। সব বলতে হবে। বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল। কালো রাতের সবকিছু আমি জানি। আমি বলবো সব। ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না। ওদের শাস্তি হবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ওনারা ঠিক খুঁজে বের করবে। আফতাব কথাগুলো বলতে বলতে অন্দরে ঢুকল। পরী সেদিকে তাকিয়ে বলল, কি বলেছে পুলিশ? জানতে পেরেছে কিছু? কারা করেছে খুন? উত্তেজিত হয়ে গেছে পরী। আফতাব বলে, পুলিশ সন্দেহ করছে সুশীলের উপর। আগে সুশীলকে ধরুক তারপর জানা যাবে। পরীর সাথে সাথেই চিৎকার করে উঠল। ঘোর বিরোধিতা করে বলল, না, সুশীল এই কাজ করতে পারে না। আপনি ওদের মানা করুন। এ কাজ অন্য কেউ করেছে। পুলিশের থেকে বেশি বোঝো তুমি। যাও ঘরে যাও। মেয়ে মানুষ এত কথা বলো কেন? আপনি বোঝেন না? আপনার কি কোন দায়িত্ব নেই নাকি? কিসের জমিদার আপনি? পরীকে রাগারাগি করতে দেখে মালা বলে, পরী, বাপের লগে খারাপ কথা কওয়ার সাহস পাইলি কই তুই? আম্মা উনি বোঝেন না কেন সুশীল খুন করে নাই?
মালা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই কেমনে জানলি সুশীল খুন করে নাই? সুশীল বেঁচে থাকলে তো খুন করবে আম্মা। 2 বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করছি আম্মা, নিজের হাতে। নূরনগরের পার্শ্ববর্তী এলাকার বেশ স্বনামধন্য ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সুশীল। একমাত্র সন্তান হওয়ায় বাবা মায়ের একমাত্র আদরের সে। যখন যা চায় তাই পায়। ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলেকে বিপথে পাঠিয়ে দিয়েছেন তারা নিজেরাও বুঝতে পারেননি। বুঝতে পেরেছে শেষ সময়ে। এখন সম্রাট তার ছেলেকে ঠিক করতেই পারছেন না। বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন, তবুও ছেলের অন্যায় কমাতে পারছে না। নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলামেশা আর নেশা করতে করতে চরিত্রটাই বকে গেছে। ওই খারাপ চোখের ললুপ দৃষ্টি পড়ে রূপালীর উপর। রূপালী তখন স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। ওর সাথে সবসময় একজন রক্ষী থাকত বিধায় সুশীল শুধু লালসার দৃষ্টি দিত। বারবার চেষ্টা করেও রূপালীর ধারে কাছে সে ঘেঁষতেও পারে না। এতে দিন দিন আরও ক্ষিপ্ত হয় সুশীল। সবসময় হিংস্র বাঘের মতো উৎপেতে থাকত, কিন্তু সে তার শিকারকে ঘায়েল করতে পারত না। তবে একদিন সে সুযোগ এসে গেল। সেদিন ছিল জমিদার বাড়িতে অনুষ্ঠান। অনেক মানুষের আনাগোনা। সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গণে। এরই মধ্যে রূপালীর কাছে একটা ছোট বাচ্চা এসে চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, তোমার জন্য বাড়ির পিছনে অপেক্ষা করছি, সিরাজ। তখন ওদের দুজনের ভালোবাসা আরো গভীরে চলে গিয়েছিল। খুব বিশ্বাস করত সিরাজকে। তাই হারিকেনের আবছা আলোয় অতটুকু পরেই রূপালী সেখানে চলে গেল। বাড়িতে অনেক মেহমান, ওকে কেউ খুঁজবে না। সেই সুযোগে রূপালী চলে গেল। কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল সুশীল। জমিদার বাড়ির পেছনে খানিকটা জঙ্গল ছিল তখন, তবে এখন তা পরিষ্কার করা হয়েছে। রূপালীর চুলের মুঠি ধরে টেনে হিঁচে আরেকটু ভেতরে নিয়ে গেল সুশীল। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, কেননা দেওয়ালের ওপারের শব্দ খুব কমই যায়। তাছাড়া গান বাজনা চলছে, এতে আরও শুনতে পাবে না কেউ। তবুও রূপালী চিৎকার করছে। সুশীল সম্পর্কে গ্রামের সবাই অবগত। ওর কর্মকাণ্ড সবাই জানে। রূপালীর ভয়ে জ্ঞান হারানোর অবস্থা। সুশীল রূপালীকে মাটিতে ফেলে হাতটা পা দিয়ে চেপে ধরে ব্যথায় গঙ্গাতে লাগলো রূপালী। সুশীল তার হাতের থাবা রূপালীর শরীরে দেওয়ার আগেই সে স্থির হয়ে গেল। রূপালী খেয়াল করল তরল জাতীয় কিছু সুশীলের থেকে নির্গত হয়ে রূপালীর গলায় পড়ছে। হাত ভেজালো রূপালী সে তরলে। চন্দ্রের একটুখানি আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে। রূপালী সেই আলোতে হাতটা এগিয়ে ধরতেই শিউরে ওঠে। ততক্ষণে সুশীলের দেহ মাটিতে পড়ে গেছে। রূপালী স্থির দেহের দিকে তাকালো। একটুও নড়ছে না। তার মানে মারা গেছে সুশীল। রূপালী মুখ ফুরিয়ে তাকালো এবং পরীকে দেখে হতভম্ব হয়ে গেল। দা হাতে দাঁড়িয়ে পড়ি। চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে দা থেকে। সুশীলের চোখ দুটো এখনো খোলা। পরী দায়ের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে, রূপালীর দিকে নজর দিয়েছিস, কিন্তু এই পরীর দিকে তোর মৃত চোখ দুটো নজর দিতে পারবে না। ওড়নার বাঁধন খুলে পরী নিজের মুখটা বের করে। এই মুহূর্তে ভয় পেল না পরী। নিজের করা প্রথম হত্যা, তবুও পরী ভয় পেল না। দ্রুত রূপালীকে ধরে ওঠায়। রূপালী তখনও কাঁপছে। পরী জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো আপা? পরী, তুই খুন করলি? মরে গেছে? সত্যি সত্যি? একটু অবাক হলো পরী, কারণ সে বাজে ভাবে জখম করতে চেয়েছিল। কিন্তু পরীর ধারণার চাইতে কোপটা একটু জোরে হয়ে গেছে। রূপালী পরীর হাত ধরে ছাকিয়ে বলে, কি করলি পরী? এখন কি হবে? তো কি করব? না হলে ওই শয়তানটা তোমার সর্বনাশ করতে চায়। রূপালীর ভয় আরো বাড়ল। সে বলল, সবাই জানলে কি হবে পরী? তোকে পুলিশ ধরবে যে। এটা তুই কি করলি পরী? রূপালী কাঁদতে লাগলো। সুশীলের শরীর দেখে ভয় পেতেও লাগলো। এত জোরেই আঘাত করেছে পরী যে মাথার অর্ধেক কেটে গেছে। রাতের বেলা ঠিক মতো দেখা যাচ্ছে না। দিন হলে রূপালী নির্ঘাত জ্ঞান হারাত। পরী রূপালীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আর বলতে লাগলো, এত বোকা তুমি কি করে হও? ওই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখেনি। হাতের লেখা বোঝনি তুমি। আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে ওই জঙ্গলের মধ্যে ডাকবে। রূপালী দাঁড়ালো। সত্যি তো। সিরাজ তো কখনোই এখানে আসতে বলতো না। হারিকেনের আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি রূপালী। তাহলে কি সুশীল নিজেই চিঠি পাঠিয়েছে? রূপালী আবার চমকালো, বলল, পরী, সুশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা? আমি তো সব লুকিয়ে গেছি। এখন কথা বলার সময় নয়। আগে ঘরে যাই, তারপর সব কথা হবে। মেহমান থাকার কারণে ওরা গাছ পেয়ে ছাদে উঠল। তারপর দুজনেই পরীর ঘরে গেল।
আলোতে নিজের শরীরের রক্ত দেখে গা গুলিয়ে এলো রূপালীর। পরীর শরীরেও কিছু রক্ত লেগেছে। দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে দিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পরের দিন সবকিছুই স্বাভাবিক ছিল। সুশীল যে মারা গেছে তা গ্রামের কেউ জানতে পারল না। সুশীলের লাশ কেউ কি দেখেনি? লাশটা তো ওখানেই ফেলে এসেছে ওরা। তাহলে সুশীলের পরিবার ও তার খোঁজ করেনি, কারণ কদিন আগে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। সেজন্য পুলিশ তাকে খুঁজছে। সুশীলের বাবা ওকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছিল। বাবার কাছ থেকে বিদায় নিলেও সুশীল গ্রামেই পলায়িত ছিল। সুশীলের নজর রূপালীর দিকে তখনও অটুট। তাই ভারতে যাওয়ার আগে রূপালীর উপর শেষ থাবা দিতে চেয়েছিল, কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে। সম্রাট ভেবেছে হয়তো তার ছেলে ভারতে চলে গেছে। পরী কিছুতেই বুঝতে পারছেন না সুশীলের লাশ কোথায়। সেজন্য ওই জঙ্গলে পরী যেতে চাইলে রূপালী আটকে দেয়। বলে, তুই যাবি না পরী? ভালোই হয়েছে কেউ জানে না। পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে। একটু চুপ থাক পরী। তুই একজন গ্রামের মেয়ে, সেভাবেই পড়ে থাক। এত গোয়েন্দাগিরি করবি না। দেখ, আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে। এখন আমাদের হারালেন আম্মার কি অবস্থা হবে ভেবেছিস কখনো? এত সাহসী হওয়া ভালো না পরী। বোনের কথায় মনক্ষুণ্ণ হলো পরীর। মালাকে সে অসম্ভব ভালোবাসে। মালাকে সে আর কষ্ট দিতে চায় না। তাই কিছু খেতে দেখতে পারল না সে। ওই ঘটনা চাপা পড়ে গেল পরী রূপালীর মাঝে। আরও কেউ আছে যে লাশ সরিয়েছে। সে কে তাও চাপা পড়ে গেল। পরী এরপর থেকে নিজেকে বদলে ফেলল। একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে। আজ পরী নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে। সেদিন খুন ইচ্ছা করেনি পরী। চেয়েছিল সামান্য আঘাত করতে, কিন্তু সেটা খুন হয়ে গেল। আজ পরীর সত্যিই খুন করতে ইচ্ছা করছে। বিন্দুকে যারা মেরেছে তাদের আরো নির্মমভাবে খুন করতে চাইছে পরী। সিরাজের কথা বাদ দিয়ে পরী সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল। আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগল। এ কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা, যে মানুষ মারতেও দ্বিধা বোধ করে না। আর পাঁচকান হলে তো বিপদ। রূপালী নিজ কক্ষের দরজায় বসে সব শুনেছে। সেও কাঁদছে। পরীকে বারণ করা সত্ত্বেও সে বলে দিয়েছে। শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত। পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে। এত সুন্দর কোমল মেয়েটা যে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের। সে ভয়ে চুপ করে আছে। আফতাব বলে উঠল, এই কথা যেন আর কেউ না জানতে পারে। আর পরী, তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়াও বন্ধ। তোমার সবকিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মালা, নিজের মেয়েকে তুমি সামলাও, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। পরী চেঁচিয়ে উঠল, না, আমি ঘরে থাকবো না। আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে। জেনে কি করবে তুমি? আবার খুন করবে। তারপর কি হবে জানো? বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না। আমার সম্মান নষ্ট করবে না। মালা, মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো। আফতাব অন্দর থেকে বেরিয়ে গেল। পরী আরো চেঁচিয়ে বলতে লাগলো, সে ঘরবন্দি হবে না। বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে। মালা পরীর হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো। পরী বলল, আম্মা, হাত ছাড়েন আমার। আমার বিন্দুকে ওরা মেরে ফেলছে, আমি ওদের শাস্তি দেব। তার লাইগা পুলিশ আছে, তারা খুঁজব। তুই ঘরেই থাকবি। পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা। পরী মেঝেতে বসেই কাঁদতে লাগলো। সাথে বিন্দুর সাথে কাটানোর মুহূর্ত মনে করল। কতই না আনন্দের ছিল সময়টা, আর আজ সেই বিন্দুটাই নেই। এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে। এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে। কোথায় শোক, কোথায় কি। পরীর বিয়ের আলোচনা চলছে এখন। আফতাব এখন নিজেও চায় এই মেয়ে বিদায় হোক। এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশ দৌড়াতে হবে। সম্মান নিয়ে টানাটানি হবে। এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই হবে উত্তম কাজ। এসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে। একটু আগে কত কিছু ঘটে গেল। ঘরের বাইরে শোক পালন করে এসে ঘরের ভেতরে বিয়ের আলাপ করছে। সত্যিই এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত। তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে। নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে। রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে। রূপালীর প্রসব বেদনার কারণেই নাইম ভেতরে ঢুকতে পারেনি। তখন অনেক মানুষ ছিল। নাইম ধরা পড়ে যেত। তবুও হাল সে ছাড়েনি। জেগেছিল সারা রাত, যদি একটু সুযোগ সে পায়। তাও পায়নি নাইম। তাই গাঢ় ঘুমে বিভোর ছিল সকালে। যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরীকে সে দেখতে পারল না। নিজের ঘরে নাইম মনমরা হয়ে বসে আছে। নিজের প্রতি নিজেই সে বিরক্ত।
তখনই আসিফ এসে ঘরে ঢুকল। নাইমকে উদ্দেশ্য করে বলল, নাইম, তুইও কি পরীকে দেখেছিস আজকে? নাইম নিচের দিকে তাকিয়েছিল। আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো, বলল, না, কেন বলতো? তোরা কি দেখেছিস? আসিফ ভীত কণ্ঠে বলল, আমি দেখিনি, তবে শেখর দেখেছে। নাইম চট করে দাঁড়িয়ে গেল, বলল, তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু শেষ প্রহরে শেখর শায়েরের সাথে চলে এসেছিল, আমি আসিনি। যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। নাইম কিছু বলল না। আসিফ একটু চুপ থেকে বলে উঠল, পরীর বিয়ে ঠিক হয়ে গেছে নাইম। জানি, সে তো আরো আগে ঠিক হয়েছে। না নাইম, এই মাত্র ঠিক হলো। জানতে চাইবি না কার সাথে পরীর বিয়ে? কার সাথে? শেখরের সাথে। সব ঠিকঠাক করে ফেলেছে শেখর। সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করল। ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম। সব জেনে শেখর এটা কিভাবে করতে পারল? নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে, গিয়ে লাভ নেই। শেখর শহরে চলে গিয়েছে। সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। নাইম এবার বেশ রেগে গেল। সে বাইরে বের হতে হতে বলল, ওর সাথে শেষ কথা তো আমাকে বলতেই হবে। কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের আনাগোনা। গাড়ির হর্নে কান তবদা দেয়। ফুটপাত জুড়ে রয়েছে ছোটখাটো দোকান। মানুষের ভিড়ে চলাফেরা করা মুশকিল। গ্রামে শীতকাল চললেও শহরে শীতের ছিটেফোঁটাও নেই। এ যেন চৈত্র মাস। লোকজনের মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না। কথাটা বেশ হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। নাইম রিকশায় বসে আছে। জ্যামে আটকে গেছে সে। আটকেছে গিয়ে একেবারে সূর্যের নিচে। গাছের ছায়াও নেই সেখানে। রক্ত গরমে ঘেমে একাকার সে। কপাল বেয়ে ঘাম ঝরছে। লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখখানা। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল সে। জ্যাম ছাড়তেই রিকশা চলতে লাগলো। শেখরের বাসার সামনে নামলো নাইম। ভাড়া মিটিয়ে এগিয়ে গেল সে। 4তলা বিল্ডিং এর দোতলায় থাকে শেখর। কলিং বেল চাপতেই শেখরের ছোট বোন এসে দরজা খোলে। নাইমকে দেখে সে খুব খুশি হলো। ভাইয়ের বন্ধু হিসেবেই অত্যন্ত ভালো জানে সে নাইমকে। নাইম সৌজন্যে মূলক হাসি দিয়ে ভেতরে ঢুকল। তারপর সোজা শেখরের ঘরে চলে গেল। শেখরকে কিছু বলতে না দিয়েই বলল, কি রে, আমাকে না জানিয়ে চলে এলি? আমাকে বললে আমিও তো আসতাম। শেখর সোজা হয়ে দাঁড়ালো, বলল, কাজ ছিল। কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা। আমাকে একবার জানালি না। আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না। আরে আসিফ আমার মাথা খারাপ করে দিচ্ছিল তাই ওসব বলেছি। আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না, সত্যি কথা বলতেছিল। এমনটা করার কারণ কি শেখর? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি? শোন, তুই কিন্তু পরীকে দেখিসনি। আমি দেখেছি। আমি বললে ভুল হবে, আরো অনেকেই দেখেছে। এক দেখাতে মোহ সৃষ্টি হয় শেখর। তুই তোর পরীকে ভালোবাসিস না। আর জানিসই তো আমি পরীকে। নাইমকে থামিয়ে শেখর বলল, তুই তোর দেখিসনি তাহলে তুই কিভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলে তুইও পারিসনি নাইম। হ্যাঁ মানছি, আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি, তাহলে তো তুইও হয়েছিস। দেখিসনি পরীকে, কিন্তু মুখের কথা শুনি তোর এই অবস্থা, আর আমার দেখে কি অবস্থা হয়েছে ভাবতে পারছিস? ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, এতটা জঘন্য মনের মানুষ শেখর, তা আজ জানল নাইম। শেখরের দৃষ্টিভঙ্গি এতটা কুৎসিত। ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না। তোর দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না। শেখর, তুই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে ললুপ দৃষ্টি দিচ্ছিস। আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি তখন একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতে, তাহলে তুইও এক দেখায় আবার নতুন করে মেয়েটির প্রেমে পড়তি। বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কেন কোন পুরুষই বিকৃত নজরে দেখার কথা ভাবতেও পারবে না। মোহে আটকে গেলেও একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখবো। দীর্ঘশ্বাস ছাড়ে নাইম বলে, আমি মানতে পারছি না শেখর। বন্ধু হয়ে এইভাবে বেইমানি করে ঠিক করলি না। নিজের পছন্দকে পাওয়াটা বেইমানি নয়। নাইম আর কথা বলল না। চলে যেতে উদ্যত হয়েও ফিরে তাকালো। শেখরকে উদ্দেশ্য করে বলল, যদি কোনোদিন শুনি পড়ি তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছপা হব না। ড্যাশ 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 ড্যাশ। সুষমানে কাঠ পোড়ার ধোয়া উঠছে এখনো। দাউ দাউ করে আগুন জ্বলছে বিন্দুর চিতায়। দূরে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পান। না, আজ তার চোখে এক ফোঁটা জল নেই। সব শুকিয়ে গেছে। বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব। বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না। তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল?
সম্পানকেও তোর সাথে নিয়ে যেতে পারত। হঠাৎই সম্পান শুনল বিন্দু আগুনের ভেতর থেকেই যেন বলছে, তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। আমি তোমার বউ হমু মাঝি। সম্পান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। বিন্দু বলে দৌড়ে এগিয়ে গেল আগুনের দিকে। কিন্তু তার আগেই কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পানকে। চেতনা হারিয়ে সম্পান ছাপ দিতেও পারে ওই আগুনে। সম্পান চিৎকার করে বলতে লাগলো, আমি তোরে সিঁদুর পরাইছি বিন্দু, তাও আমারে রাইখা যাইস না। তোরে ছাড়া আমি ভালো থাকমু না বিন্দু। মহেশ সম্পানের পাগলামো দেখতেছে আর চোখের পানি ফেলছে। এখন মহেশের মনে হচ্ছে সম্পানের সাথেই বিন্দু ভালো থাকত। ছেলেটা সত্যি বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে। কিন্তু এখন এসব বলে কি লাভ? সেই বিন্দুটাই তো নেই। মহেশের এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা। চন্দনা যদি রাজি হতো সম্পানের সাথে বিন্দুকে বিয়ে দিতে তাহলে এসব হতো না। আদরের মেয়ে বিন্দুর এমন পরিণতি হতো না। বিন্দুর শেষকৃত্য সম্পন্ন হতেই সবাই চলে গেল। সম্পান হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কিছুটা ছাই হাতে নিল। পানি দিয়ে আগুনের আভা কমানো হলেও এখনো ছাই বেশ গরম। তবে প্রেমিক পুরুষ সম্পানের হাতটা সয় নিল। ছাই নিয়ে সে ছুটল। গন্তব্য কোথায় তা সে নিজেও জানে না। জমিদার বাড়িতে আজ যেন ছোটখাটো অনুষ্ঠান। অন্দরের উঠোনের খেজুর পাতার পাটি বিছিয়ে বসে আছে তিনজন মধ্যবয়স্ক নারী। তারা তাদের ব্যাগ থেকে নানা ধরনের শাড়ি বের করছে। আবেরজান আর শেফালি একটা একটা করে পরীর গায়ে ধরে দেখছে কোনটাতে পরীকে বেশি মানাচ্ছে। সবগুলো রঙেই পরীকে সুন্দর লাগছে। পরী নির্জীব হয়ে বসে আছে। রঙহীন হয়ে আছে মুখখানা। বিন্দু চলে গেছে আজ 7 দিন পার হয়ে গেছে, অথচ কোন খবর পরী পায়নি। কে মারল বিন্দুকে তাও জানেনি কেউ। পরী রোজ কুসুমকে দিয়ে খবর নেয়। সেদিনের পর থেকেই পরী ঘরবন্দি। আজকেই তাকে বাইরে আনা হয়েছে। আর আজকেই পরী জানতে পারল যে শেখরের সাথে তার সামনের মাসে বিয়ে। অন্য কোন সময় হলে পরী হয়তো কিছু বলতো, কিন্তু আজ তার কিছুই ভালো লাগছে না। প্রাণহীন মনে হচ্ছে নিজেকে। পরীকে নিশ্চুপ বসে থাকতে দেখে আবেরজান বলল, এই এমনে চুপ থাকলে হইব। চোখ খুঁড়াইয়া দেখ কোনটা পছন্দ হয়। বিরক্ত হলো পরী বলল, তুমি দেখো দাদি, কাপড় পইরা তো আমি জামাইয়ের কাছে খারামু না তুই দেখ। পরী এবার বেশ চটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে বলল, তুমি দেখো বুড়ি, একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি। নিজের জামাইকে তখন দেখাইও। তোর আর কইতে হইব না। তোর মতো বয়সে কত দেখাইছি, সে তো দেখতেই পাচ্ছি। তবে আমাকে এর মধ্যে টানবেন না বুড়ি। পরী নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল। কুসুম আস্তে করে পরীর পাশে দাঁড়িয়ে বলে, আমার অনেক কষ্ট হইতাছে বিন্দুর লাইগা আপা। আপনিও কষ্ট পাইতাছেন জানি, কিন্তু এখন আপনার বিয়ে না দিলেও পারত। আপনার মনটা তো ভালা নাই। আপনি চইলা গেলে আমি আর জুম্মান থাকমু কেমনে আপা। পরী কুসুমের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। তবুও পরী ঠোঁটে হাসির রেশ ধরে বলে, আমার রূপা আপা আর তার ছেলেকে দেখে রাখিস কুসুম। ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি। কথা দিলাম আপনেরে আমি হ্যাগো পাশে থাকমু। পরী হাসল। কুসুম ওকে অনেক বিশ্বাস করে। পরী জানে কুসুম তার কথার খেলাপ করবে না। এতে ওর প্রাণ সংকটে হলেও না। আজ রাতে ফিরতে অনেক রাত হয়ে গেল সাইরের। সামনের মাসে পরীর বিয়ে। জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। এখন থেকেই টুকটাক কাজ সারতে হবে। সেজন্য সাইর শহরে গিয়েছিল। আসতে আসতে তাই অনেক রাত হয়ে গেছে। বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল। তারপর নিজের ঘরে গেল। হারিকেনের আঁচও কমানো ছিল, সেটা বাড়িয়ে দিয়ে পেছনে ফিরতেই দুগ্ধম পিছিয়ে গেল সাইর। সামনের জলচৌকিতে কেউ বসে আছে। সেটা যে পরী তা সাইরের বুঝতে বেগ পেতে হলো না। নেকাবের আড়ালে থেকেই পরী বলল, ভয় পেলেন নাকি? এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরী শান্ত গলায় জবাব দিল, বিন্দুকে কারা মেরেছে আমি এখনো জানতে পারিনি। তবে পুলিশ তদন্ত। বাকিটুকু সাইর বলতে পারল না। পরী মৃদু চিৎকার করে বলে, কথা ঘোরাবেন না। আমি জানি আপনি সব জানেন। হারিকেনের টিমটিম আলোতে পরীর চোখে প্রকাশিত পাচ্ছে ক্ষোভ। সাইর চুপ করে আছে পরীর ধমকে। পরী উঠে দাঁড়ালো সাইরের সামনে। আশেপাশে তাকিয়ে সাইর দেখল কেউ আছে কিনা। যদি কেউ দেখে ফেলে তাহলে পরীকে কিছু বলবে না, কিন্তু সাইরকে অনেক কিছুই শুনতে হবে তার। সে বলল, কেউ দেখলে খারাপ ভাববে। তাছাড়া আপনার সামনে বিয়ে।
একটু ভেবে কাজ করবেন। আমাকে নিয়ে ভাবতে আপনাকে হবে না। আপনাকে নিয়ে ভাবছি না আমি, নিজেকে নিয়ে ভাবছি। কেউ দেখে ফেললে আমারই বিপদ। ওসব কথা থাক। বিন্দুকে কারা মেরেছে আমি সত্যি জানি না। আমাকে জানার অধিকার আপনার বাবা দেয়নি। বিস্মিত হলো পরি। বলে, মানে? ভালো করে বলুন। আমাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখুন, আমাকে ঠিক যতটা বলা হয় ঠিক ততটুকুই করি। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র? আমাকে তিনি যা বলেন আমি তাই করি। প্রশ্ন করার অধিকার আমার নেই। বিন্দুর মৃত্যুর কথা জানলেও কাউকে বলতে আমি পারবো না। আপনার বাবাই সবাইকে বলবেন। পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। আমার বিশ্বাস হয় না আপনার কথা। আপনি মিথ্যা বলছেন। বলুন না বিন্দুকে কারা মেরেছে। শেষ কথাটাতে অসহায়ত্ব ফুটে উঠল। পরীর চোখের পানি স্পষ্ট দেখতে পেল শায়ের। খারাপ লাগলেও কিছু করার নেই শায়েরের। একটু ভেবে শায়ের হাত বাড়িয়ে দিল পরীর দিকে, বলল, বিশ্বাস না হলে শাস্তি দিতে পারেন। হারিকেনটা ওখানে আছে। পরী এক পলক হারিকেনের দিকে তাকিয়ে আবার শায়েরের দিকে তাকালো। এই মুহূর্তে সে কিছুই বিশ্বাস করতে চাইছে না। তবে শায়েরের কথা শুনে মনে হলো সে মিথ্যা বলছে না। তাহলে সত্যিটা কি? বিয়ের পর তো এখানে আসতে পারবে না পরী। তাহলে সত্য উদ্ঘাটন করবে কিভাবে? ছোট্ট মস্তিষ্কে আর চাপ নিতে পারছে না পরী। তাই বিনা বাক্যে প্রস্থান করল। বিন্দুর চলে যাওয়ার আজ 22 দিন। পুলিশ এখনো কোন হদিস পায়নি। তাদের ধারণা আসামিরা গা ঢাকা দিয়ে আছে। এখন ওদের ধরা অসম্ভব। তাই কেসটা এমনভাবে সাজাতে হবে যেন সবাই ভুলে গেছে বিন্দুর কথা। তবে উৎপাতাই থাকবে। এখন শুধু আসামিদের বের হওয়ার পালা। সন্দেহ তাদেরই করা হয়েছে যারা যাত্রাপালায় ছিল, কিন্তু বিন্দুর মৃত্যুর পর তাদের কোন খবর নেই। কুসুম এসে কথাগুলো পরীর কানে তুলল। পরী কিছু বলল না। কুসুমের খারাপ লাগছে পরীকে এভাবে দেখে। যে মেয়েটা সারা অন্দর ঘুরে বেড়াতো সেই মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। কুসুম হঠাৎ প্রশ্ন করে বসে, আচ্ছা আপা, আপনি যে খুন করলেন আপনের ডর করে নাই? কুসুম ভেবেছিল পরীর রাগ করবে ওর কথায়, কিন্তু পরী তা করল না। বলল, মানুষ যখন কোন খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন কোন ভয় থাকে না তার। আমারও তাই হয়েছিল। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই রাগের বশে খুন করে ফেললাম। পরে অবশ্য আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু আপাকে বুঝতে দেইনি। আপনের অনেক সাহস আপা। আমি তো মুরগি জবাই দেখতে ভয় পাই, আর আপনের মানুষ জবাই করলেন। জানোয়ার জবাই করতে ভয় কিসের? কুসুম দাঁত বের করে হাসল। সবসময় সঠিক জবাব পায় সে পরী থেকে। মালাকে আসতে দেখে কুসুম হাসি বন্ধ করে দাঁড়িয়ে গেল। মালা পরীর মুখোমুখি বসল। হাতে একটা কাপড়ের তৈরি ব্যাগ। ব্যাগ থেকে বেশ কিছু গয়না বের করে বলল, দেখ তো পছন্দ হয়। পরী গয়নাগুলোর দিকে তাকালো না। মালার দিকে তাকিয়ে রইল। কুসুম মুখি দিয়ে বলে, একদম খাঁটি সোনা আপা, একবার দেখেন। হেসে পরী বলে, আমি খাঁটি সোনা দেখতাছি কুসুম। মালা অবাক হয়ে তাকালো পরীর পানে। কাঁদছে পরী। মালার নিজের চোখেও অশ্রুরাবির করল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্দোস কেন? আপনাকে রেখে আমি যাব না আম্মা। মালাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে পরী। কাঁদতে কাঁদতে বলে, আমাকে তাড়িয়ে দেবেন না আম্মা, আমি আপনার কাছে থাকতে চাই। মালাও কাঁদছে। পরীকে যতটুকু শাসন করেছে তার দ্বিগুণ ভালোবেসেছে। পরীকে বুঝতে দেয়নি। পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন মালা। তিনি চাননি সোনালী আর রূপালীর মতো কাউকে পছন্দ করে ঠকুক তার ছোট মেয়ে। কষ্ট পাক, তাছাড়া সকল খারাপ দৃষ্টি থেকে আগলে রেখেছে পরীকে। না জানি পরীর স্বামী তাকে কতটা সুরক্ষা দেবে, কিন্তু মালা তার পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এখন কোন আফসোস নেই। উপরওয়ালার কাছে সে সম্মানের সহিত ছোট মেয়ের কথা বলতে পারবে। এটাই তার প্রশান্তি। পরীকে সান্ত্বনা দিয়ে মালা বললেন, সব মায়াগো একদিন পরের ঘরে যাইতে হয় রে। দোয়া করি তুই যেন সুখী হোস। শহরে তুই ভালো থাকবি। ওইখানে ভালো স্কুল কলেজ আছে, তুই পড়ালেখা করবি। পড়ার কথা শুনে মালাকে ছেড়ে দিল পরী। কান্নাও বন্ধ হয়ে গেল। পড়ার প্রতি মনি টানে না পরীর। যেদিন প্রথম পড়ার জন্য স্কুলে মার খেল সেদিনই শাপলা বিলে এসে পরী ওর বইগুলো ছুঁড়ে ফেলে বিলের পানিতে। মাছ, ব্যাঙ আর সাপদের খাওয়ার জন্যই দেয় বইগুলো। এজন্য মালার কম মার খায়নি পরী। কিন্তু পরী তবুও পড়াশোনায় মন দিতে পারেনি। মাধ্যমিক দেওয়ার পর সে পড়াই বাদ দিয়েছে। গ্রামে তো কোন কলেজ নেই, এটাই মূল কারণ। এতে পরী ভীষণ খুশি ছিল। যাক, আর পড়তে হবে না। কিন্তু মালা এখন আবার কি বলল?
মাথা ঘুরছে পরীর। মালা এটাই চেয়েছিলেন, পরী যাতে কান্না বন্ধ করে। সেজন্যই পড়ার প্রসঙ্গ তুলেছেন। মালা মেয়ের হাত ধরে কাছে টেনে বলে, শহর কেমন তা আমি জানি না, সাবধানে থাকবি, একলা বাইর হবি না, জামাইরে নিয়ে যাবি। জামাই শব্দটাতে যেন বিষম খেলো পরী। সে তো শেখরকে ঠিকমতো চেনেই না, কিভাবে মানিয়ে নেবে শেখরের সাথে পরী? চিন্তায় পড়েছে সে। মালা ততক্ষণে চলে গেছে, কুসুমও গেছে। পরীর চেতনা ফিরতেই চোখের সামনে ছড়িয়ে রাখা গয়নাগুলো দেখতে পেল। তাতে হাত বুলিয়ে বলল, এই গয়না কি সুখ দিতে পারে? টাকা পয়সা কি শান্তি দেয়? তাহলে এত ঐশ্বর্য থাকতে আমি কেন এক টুকরো সুখ পাই না? অট্টালিকায় সুখ না থেকে যদি কুঁড়ে ঘরে সুখ থাকে তাহলে আমি ওই কুঁড়ে ঘরে যেতে চাই। পরীর ইচ্ছাগুলোর রং ওঠা চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ রইল। তারাও যেন বুঝে গেছে পরী কি চায়। জীবনের যে ভালোবাসায় সব। ধন সম্পদ দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে? পরী ভাবছে শুধু, তার জীবনে কোন মানুষটা সঠিক হতে পারে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন। প্রকৃতির নিয়ম মেনে সময় এগিয়ে যাচ্ছে। ঘনিয়ে আসছে জমিদার কন্যার বিয়ের দিন। উৎসবে মেতেছে পুরো গ্রাম। দলে দলে মেয়েরা অন্দরে ঢুকছে না নববধূকে দেখার জন্য। বিদায় দেওয়ার পূর্বে পরীকে সবাইকেই দেখে নিচ্ছে। বয়স্করা পরীকে দোয়া দিচ্ছে, আর পরী চুপচাপ তা মাথা পেতে নিচ্ছে। নতুন সাজে সাজানো হচ্ছে জমিদার বাড়িকে। সবকিছুর তদারকি করছে সে। দম ফেলানোর সুযোগ নেই তার। গায়ে হলুদের সব জিনিসপত্র গুনে গুনে অন্দরে পাঠাচ্ছে সে। একটু পরেই গায়ে হলুদ শুরু হবে। হলুদ কাপড় পরিয়ে পিড়িতে বসানো হয়েছে পরীকে। রূপালীও এসেছে, ছেলেকে শেফালির কাছে রেখে এসেছে। হলুদ বাঁধছে একজন মহিলা। পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। পিঠ ছড়ানো চুলগুলো, হাতে চুড়ি আর হলুদ রঙে পরী যেন ছলমল করছে। এই পরীকে দেখে আজ যেন প্রকৃতি হিংসে করছে। তাই তো সূর্যকে আজ লুকিয়ে রেখেছে। রূপালী তারা দিয়ে বলে, আপনারা তাড়াতাড়ি করুন। এই শীতের মধ্যে কতক্ষণ বসে থাকবে? এরপর গোসল করাতে হবে। কুসুম গরম পানি নিয়ে আয় না। সবাই খুব তাড়াতাড়ি সব করতে লাগলো। প্রথমে পরীকে মালা হলুদ ছোঁয়ালো। কপালে গাঢ় চুম্বন করে বলে, সুখী হ। জেসমিন এই প্রথম পরীকে ছুঁয়ে দিল। মন্দ লাগলো না পরীর। ওর মায়ের স্পর্শই যেন পেল। চোখ তুলে জেসমিনের দিকে তাকিয়ে মৃদু হাসল। জেসমিন ও কপালে চুমু এঁকে দিল। পরীর সারা শরীরে হলুদ মেখে দিল এক এক করে। আবেরজান তা দেখে বলে, অত হলদি মাখিস না, আমার নাতনি এমনই সুন্দর, অহন গোসল দে। আরেকজন রসিকতা করে বলে, নাত জামাই যে চান কপাল, আমাগো পরীর মতো মায়া পাইছে। হ, এই চান দেখলে তো আর ছাড়তে চাইব না। হাসাহাসির রোল পড়ে গেল সবার মধ্যে। পরী আগের মতোই বসে আছে। কুসুম গরম পানি আনলো। গোসল করানো হলো পরীকে। গরম পানিতে গোসল করেও শীত লাগছে পরীর। ঠক করে কাঁপছে। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। সারা শরীরে হলুদ মাখানোর ফলে হলদেটে হয়ে আছে ফর্সা দেখানা। রূপালী আবার তারা দিতেই পরীকে ঘরে নিয়ে গেল। হলুদ শাড়ি পাল্টে লাল শাড়ি পরানো হলো। আর কিছুক্ষণ পরেই বর আসবে। এরই মধ্যে মালা এলেন হাতে পায়েসের বাটি নিয়ে। নিয়ম অনুসারে পরীকে 3 বার খাইয়ে দিল মালা। তারপর বাকিটুকু ছোট ছোট ছেলে মেয়েদের খেতে দিলেন। গায়ে হলুদের আগেই পরীকে ভাত খাইয়ে দিয়েছিল স্বয়ং জেসমিন। আজ পরী কাউকে না করেনি। জেসমিনের খুব ভালো লাগলো পরীর আচরণে। নিয়ম মতো পরী গায়ে হলুদের পর আর কিছুই খেতে পারবে না, শুধু ওই পায়েস বাদে। নিয়ম শেষে লাল বেনারসিতে সাজানো হলে পরীকে। বোনকে নিজ হাতে সাজালো রূপালী। সবশেষে লম্বা ঘোমটা টেনে দিয়ে বলল, মাশাল্লাহ, তোকে রাজকন্যার চেয়েও সুন্দর লাগছে পরী। বরের নজর ব্যতীত আর কারোর নজর যেন না লাগে। হাসল রূপালী। পরী কপালে ভাঁজ ফেলে তাকালো রূপালীর দিকে। এটা কেমন দোয়া? বরের নজর পড়বে শুধু। পরীও হাসল রূপালীর দোয়া বুঝতে পেরে। আছরের আজান পড়ে গেছে। এখন বরযাত্রী এসে পৌঁছায়নি। শহর থেকে আসছে বিধায় আরো দেরি হচ্ছে। ঘুম এসে গেছে পরীর। ওর পাশে বসে থাকা মেয়েগুলোও ঝিমাচ্ছে। এই মুহূর্তে বিয়ে তাকে অসহ্য লাগছে পরীর। এতক্ষণ বসে থাকতে ভালো কার লাগে। সময় পার হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন পরীর বিরক্ত লাগছে। ইচ্ছে করছে শাড়ি গয়না টেনে খুলে ফেলতে। রাগ প্রকাশ করতেও পারছে না। তখনই কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে। পুরুষ নেই বৈঠকে। আফতাব, কাজী আর বরই পুরুষ। মেঝেতে খেজুর পাতার তৈরি বড় পাটিতে বসানো হলো। সামনে টানানো হলো পাতলা চাদর। উসখুস করছে পরী। শুধু কবুল বললেই আজ সে এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। তার উপর সমস্ত অধিকার পাবে পরী।
কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগলো, নূরনগর গ্রামের জমিদার আফতাব উদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে আপনি কি রাজি? রাজি থাকে বলুন কবুল। পরী মাথা নিচু করে শুনছে। এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। পরী ভাবছে এরকম অনুভূতি কি সব মেয়েরই হয়। অপর পাশ থেকে বেশ দেরি করেই উত্তর এলো, শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগলো ব্যাপারটা। এরপর কাজী পরীকে উদ্দেশ্য করে বলে, নবীনগর গ্রামের সাখাওয়াত সাহেবের একমাত্র পুত্র সেখান শায়ের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন কবুল। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়ার মনে জাগল কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে। কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরী তবুও দেখার চেষ্টা করছে ঘোমটার ফাঁকে। কিন্তু সে ব্যর্থ। পরী কি ভুল শুনল? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠেল পরীর। চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরী রয়েছে অন্য ধ্যানে। ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে কারো কথা পরীর কান অবধি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক। সব মেয়েরা থেমে গেল। পরী চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর সুরে বলে, এত দেরি করছো কেন পরী? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক দিলে পরী 3 কবুল পড়ে ফেলে। কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরী। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরীর ঘোমটা আরো টেনে দিয়ে কুসুম চাপতে ধরে পরীকে। কুসুম জোরেই বলে উঠল, পরী আপা আপনের কি হয়েছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকবার ডাকলো পরীকে কিন্তু পরী সাড়া দিল না। শায়ের এখনো আগের মতোই বসে আছে। দৃষ্টি তার নত অবস্থায়। মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরের পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোন পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুইয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালার রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। 4 গ্রামের জমিদার আফতাব। ধন সম্পদ কম নেই তার। যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়। সোনালী আর রূপালীর থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কথায় প্রজা। আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসেবে খারাপ না। সবাই ভালো জানে তাকে। কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে আর ছোট মেয়ের কপাল আফতাবই পোড়ালো। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ। কারো মুখে কথা নেই। শেখর না আছে এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কোথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আখিরকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসল। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই। তাই কুসুমকে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন পরী একটু থামল, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা আপনের মনে নাই? আপনি তো কবুল কইয়া হুশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেহি সব ভুইলা গেছেন। শায়ের ভাইয়ের লগে আপনের বিয়ে হয়েছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামল, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা। আমরা সবাই তো বরের অপেক্ষা করতা ছিলাম। দেরি দেইখা শায়ের ভাই তো লোক পাঠাইছিল। সেই লোকগুলান শহরে যায়া ফিরা আইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যায়া কেউরে পায় নাই। এখন কি হইব? হের লাইগা বড় কর্তা শায়ের ভাইয়ের লগে আপনার বিয়ে দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোন মানুষ উধাও হয়ে যায় না। কি জানি। গত কাইল তো শায়ের ভাইও সহ আরো মানুষ যায়া দেহা কইরা আইছে। আহন কই আছে কে জানে।
তবে একখান কথা কই, শহরে পোলাডারে আমার ভালো লাগে নাই। হের লগে বিয়ে হয় নাই শকর করেন, হেগুরে নিয়া ভাববেন না। কোথায় যাইব, বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলব। জমিদারের লগে রসিকতা। পরি আর কথা বাড়ালো না, হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদেই মালা আর জেসমিন আসলো। মালা কুসুমকে বলল পরীর কাপড় গুছিয়ে দিতে। পরি বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরি বলল, কিন্তু আম্মা উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন শায়ের এই বাড়ির জামাই পরি, তার আর এখানে থাকা চলব না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়ে যাইব এখনই। অনেক দূরের পথ পরি, তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরি কিছু বলতে চাইল কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে 7 গ্রাম পার হয়ে নবীনগর। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নেবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরি বেনারসি খুলে সুতির শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে ঠান্ডা অনেক। আম্মা আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙুল তুলছে। পরি কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করতো না। মালা জবাব দিল না। পরীর হাত ধরে নিচে নেমে এলেন। পরি নিচে এসেই জুম্মানকে খুঁজতে লাগলো। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটাকে। সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরি মুখ ফুটে কিছু বলার আগেই জুম্মান এসে হাজির। ভাইকে কাছে টেনে পরি বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পায় আবা। আমারে ছাইরা চইলা যাবা। বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরি বলে, কাঁদিস না জুম্মান, আমি আবার আসবো। তুই আমাকে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরি বিদায়ের সময় যেন কাদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলটপালট হওয়াতে কারো বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরি চোখের জল ফেলল রূপালীর কোলের নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্প দিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরি চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হলো না। সবার থেকেই বিদায় নিল পরি। মায়ের হাত ধরে বাইরের পা দিল। যেই ঘর ওর নিজের ছিল আজ সেই ঘর থেকেই বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো, সেখানে যেতেই হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। কেউই যাচ্ছে না পরীর সাথে, শুধু শায়ের আর পরি। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিধায় কোন মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল, কুকুর, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। শায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরীর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরি এতক্ষণ ধরে শায়েরকে দেখে চলছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছেন না পরি। কিছুক্ষণ ইতস্তত করে বলেই ফেলল, আপনি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরীর দিকে তাকালো শায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরীর কথা তার কানে গেল না। সে বলল, কিছু বললেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন। এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বলল আর আপনি রাজি হয়ে গেলেন। আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমাকে যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথায় অপমানিত বোধ করল পরি। কুসুমের মুখে শুনেছে কত ছেলেরা নাকি পরীর জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরি রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোন কথা বলল না। দুহাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরি। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরো কতদূর কে জানে। শায়ের জেগে আছে। পরীর দিকে তাকিয়ে রইল এবার। এখনো মুখটা দেখা হলো না। নেকাবের আড়ালের সৌন্দর্য নিয়ে ভাবছে শায়ের। কেমন দেখতে মেয়েটি। লোকজনের মুখে বলা চেহারার থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়?
একটু অপেক্ষা করলেই দেখতে পাবে শায়ের। মধ্যরাতে গাড়ি থামল নবীনগর। বাকি পথটুকু হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরি। সে এখনো ঘুমাচ্ছে। এবার কিভাবে ডাকবে শায়ের? সেই চিন্তায় ঘামছে শায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগলো। কিন্তু কপাল খারাপ যে কোন উপায়ন্তর না দেখে শায়ের নিজেই ডাকল পরীকে। শুনছেন? এইবার উঠতে হবে। চোখ মেলে তাকালো পরি। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি। নামতে হবে। পরি নামলো গাড়ি থেকে। শায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরল। পরির ঘুমভাব কমেনি। দুলছে আর হাঁটছে। শায়ের তা খেয়াল করে বলে, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো। হাত ধরে হাঁটবেন। থমকে দাঁড়িয়ে পরি বলে, আমি পারবো। আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হোক বাদই দিলাম। বাকি জীবন আপনার হাত ধরব। শায়ের আর কথা বলল না। পরিও হাত ধরল না। কিছুক্ষণ হেঁটে ওরা একটা বাড়িতে পৌঁছালো। অন্ধকারে ঠিক বুঝল না পরি কিছু। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারল না। তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝল যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। শায়েরের পিছু পিছু পরি একটা ছোট ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল শায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, ক্যাডারে? এত রাইতের দরজা গুতায় ক্যাডা? শায়ের জবাব দিল, ফুপু আমি সাহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। শায়েরকে দেখে সে খুশি হয়ে বলে, এত রাইতে কই থাইকা আলি? ফুপু, বলতে বলতে শায়ের ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো। মহিলাটি হারিকেন উঁচিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা ক্যাডা? পরি অবাক হলো মহিলার কথা শুনে। কিন্তু পর মুহূর্তেই থমকে গেল। কারণ শায়ের জবাব দিয়েছে, আমার বউ। বউ, 2 অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরি আর শায়েরের কাছে। পরি আজ কারো বউ। তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি শায়েরের থেকে একটু দূরে দাঁড়ানো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ার কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরির সামনে দাঁড়ালো। হারিকেন মুখের ওপর ধরে দেখার চেষ্টা করল। তারপর বলল, বউ? হ্যাঁ রে সাহরান, তুই মজা করস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লইয়া আইছস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টাপাল্টা বকছ। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। শায়েরের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছে পরি। তবে এখন তার কিছু বলা বা করার নেই। তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থামো। বউ কি এমনই ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে। কাল সকালে যা করার করো। ফুপু শুনল না। দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে ক্যাডা কোথায় আছো? স্নেহগুলে বাইর হ। সেহরান বউ লইয়া আইছে। ওরে হেরো না, আকবর, আবুল, বাবুরে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজে কান দুটোই না নষ্ট হয়ে যায়। হে কোথায় এসে পড়ল ও? বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় পড়ি। ওদিকে ফুপু ডেকেই চলছে। ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। 3 জন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরোনা নামের মহিলাটি এসে বলে, আরে খুশিনা আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? ক্ষুদা কামে কি চিল্লাই? দেখ সেহরান বউ লইয়া আইছে। হেরোনা চমকে ওঠে খুশিনার কথায়। শায়ের বিয়ে করেছে। তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতেই তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবাই শায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা শায়ের বলতে পাগল। শায়ের এই বাড়িতে আসতই না। বছরে 2-3 বার আসে। তাও খুশিনা ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কিভাবে শায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘ না চাইতে চল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরির দিকে। মুখ ফেঞ্চে বলে, কই দেখি দেখি। এতিম পোলারে মায়া দিল ক্যাডা? শায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না। সহ্য হয়ে গেছে এসব। ছোট থেকেই শুনে আসছে সে। খুশিনা ধমক দিয়ে বলে, চুপ থাক। আগে ওগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। থালায় কইরা কাদামাটি লইয়া আয়। বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ফুরিয়ে মেজর রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে?
রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খুশিনা শায়েরকে উদ্দেশ্য করে বলে, এই ছ্যামরা বউ লইয়া এখানে খাড়া আয়। শায়ের বুঝতে পারল এরা তাকে ছাড়বে না। তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লগে গুজুর গুজুর করস? হাত ধইরা আনো। শায়ের হাত ধরল পরীর। তারপর এসে দুজন দুই চৌকির উপর দাঁড়ালো। খুশিনা একটা বাটিতে করে খানিকটা খেজুরের গুড় এনে বলল, ও নতুন বউ মুখ খোল দেহি। মিডা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরী নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরী শায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোন পুরুষের দেখা নিষিদ্ধ ফুপু? আহ, মনে হয় আসমানের পরী ধইরা আনছে। যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতেই লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। শায়ের মুচকি হেসে বলল, আসমানের পরী কি না জানি না, তবে সে এখন আমার ঘরের পরী বুঝলেন। হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বৌনিয়া পরে যাবো। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবর, আবুল, বাবু নিজ ঘরে চলে গেল। খুশিনা গুড় খাওয়ালো না। পরীকে বলে, ও বউ এই কাদায় পা দেও দেখি। পরী তাই করলো, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুয়ে দিল। তারপর শায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল শায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরী স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের এক পাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়, দুটো জলচৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝল পরী। শায়ের একপাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরী আবার পুরো ঘরে চোখ বুলায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হবেই বা না কেন? খুশিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা শায়ের একদম পছন্দ করে না। নেকাবটা এবার পরী খুলল। মাথার ওড়না খুলতেই পিঠ ছড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করল সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরী জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরী সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকল শায়ের। পরীর দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরী। শায়ের কথা না বলে পালঙ্কের উপর বালিশ আর কম্বল রাখল। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরী চমকে পেছনে ফিরে তাকালো খুশিনার দিকে। শায়ের নিজেও তার ফুপুর দিকে তাকালো। কিন্তু খুশিনার মুখ থেকে টু শব্দটিও আর বের হলো না। সে একখানে পরীর দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরীর দিকে। জোরে বলতে না পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশাল্লাহ। খুশিনা ভাবল সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার শায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেননি। পরীর দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার সেহরান এত সুন্দর বউ আছে। চাঁদের লাহান চেহারা। ও সেহরান, তোর ভাগ্য যে ভালা তা এতদিন বুঝি নাই রে। স্বামী নিয়ে সুখী হও মা। আমার সেহরান বড় ভালাগু নতুন বউ। পরী শায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরী উধাও হয়ে যাবে। শায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখেন আশ্চর্য হলো পরী। মাথা নিচু করে ফেলল তখনই। খুশিনা বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো? এই রাইত বিরাইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আছে গো। রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুশিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। শায়ের জানালা বন্ধ করে দিল। এখন ও কি করবে ভেবে পাচ্ছে না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরীর সাথে কথা বলতে এরকম হতো না। আজ বউ বলে কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরী পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। শায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু শায়ের জলচৌকিতে বসে রইল। পরী ভাবল বাকির রাতটুকু কি শায়ের ওভাবে কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো। কিন্তু একথা মুখ ফুটে পরী বলতে পারে না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পড়ে। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো। শায়ের নেই।
জলচৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে? পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যেও থেমে গেল পরী। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরীর আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরীর চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হা করে তাকিয়ে আছে। একজন বললেন, আমাগো সেহরানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। সেহরান রে ধৈরা আনুত দেহি পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গো। বউ লুকাইতে বেড়া দিতেছে, কল্পার বেড়া দিছে আর অখন নিজের ঘরের পাশে বেড়া দিতেছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা শায়েরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরীর দিকে পাঠিয়ে দিল। শায়ের কোন রকমে পরীর গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরীর পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হয়েছে, এবার যাও। হাসির তোর যেন বাড়ল সবার। একজন বললেন, বুঝছি তো বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা ভালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরী গিয়ে পড়ল শায়েরের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগেই শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতেই শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে। আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন, কিছু মনে করবেন না। পরী ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। শায়ের পরীকে নিয়ে কলপারের দিকে গেল। পরী দিনের আলোতে চারিদিক চোখ বুলাতে লাগলো। শায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এত কাজ সে করল কখন? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মনে পড়ল কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে শায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখল শায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরী আসতেই শায়ের গামছা এগিয়ে দিল। পরীও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, সেহরান ভাই আপনি নাকি বিয়ে করছেন? হুম করেছি। চম্পা আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখ গেল পরীর উপর। পরীও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হলো পরীর। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখের দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের মেয়েটি এগিয়ে এসে বলে, সেহরান ভাই, কত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলা দিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেছে। তা দেখে চামেলি হেসে বলল, আপায় কষ্ট পাইছে ভাই, তোমার লাইগা কত রুমাল সেলাই করছে আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পরী অবাক হয়ে গেল। মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে। আজব। শায়ের চামেলি ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কি সব বলছিল। পরী এখন কি ভাববে? বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সব কিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরী এতক্ষণ ঘরের বাইরের ছোট্ট উঠোনে বসেছিল। এমনি এমনি নয়, খুশিনা ফুপু একাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছা করছে ছুটে ঘরে চলে যেতে কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিধায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরী দেখল শায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটুও ঘুমাতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে, এখনো ওঠার নামগন্ধ নেই। পরী কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না। তাই জলচৌকির উপর বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তরতর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকছে না। পরী তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল শায়েরের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরী ভাবল আজকেও এভাবে বসে থাকবে নাকি। এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরীর। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? শায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলে, বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? শায়ের বেখেয়ালি ভাবে বলে, ঘুমাবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয় কাঁপছেন।
ভয়ে না শীতে কাঁপছি। বলতে বলতে শায়ের ওপর পাশ দিয়ে পালঙ্কে উঠে বসে পরি মুখ খুঁড়িয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমে মগ্ন পরি। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরির, কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরি অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাতটা যেন পরির শাড়ির আঁচল টেনে ধরছে। আঁচলটা জোরে টান দিতেই পরি যেন শক্তি ফিরে পেল। উঠে বসল সজড়ে ছেড়ে। এই শীতের মধ্য দিয়েও পরি ঘামতে লাগলো। শাড়ির আঁচল টেনে ঘাম মুছল পরি। গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে ফিরে তাকালো পরি। হারিকেন এখনো জ্বলে বিধায় শায়েরের ঘুমন্ত চেহারার স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি ভয়ানক স্বপ্ন! পরি দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ঠকঠক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবল জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নিবে, কিন্তু ফুপুর কথা মনে পড়তেই আর জানালা খোলা হলো না। এখন ওর পালঙ্কের দিকে এগোতেই ভয় লাগছে। পরি তৎক্ষণাৎ নিজেকে শুধালো, পরি তুই তো শাসি। রূপালীর বাড়ি থেকেই আসার সময় তো কতগুলোকে একসঙ্গে পিটিয়েছে। এই সামান্য বিষয়ে ভয়ের কি আছে? কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরীকে। আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্বিত ফিরে এলো পরির। তাকিয়ে দেখল শায়ের জেগে গেছে। উঠে বসে পরির দিকে তাকিয়ে আছে। পরি কম্পিত কণ্ঠে বলে, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে পরি ধীর পায়ে এসে পালঙ্কে বসে। শায়ের বলে, আপনি মনে হয় কোন খারাপ স্বপ্ন দেখেছেন তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন। না। আতকে ওঠে পরি। কেন? না মানে যদি স্বপ্নটা আবার দেখি। হাসল শায়ের। পরি কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি? সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরির। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো ঘুমান। পরি শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। পরীকে হেপাস ওপাস করতে দেখে শায়ের বুঝল পরি ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়। শায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম। আর কোন খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন। তাহলে আপনার হাত দিন। ঘুম দেওয়া যায়, আশেপাশে হারিকেন নেই এখন। অতীত মনে পড়তেই হেসে উঠল পরি। খুব বাজে ভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা। আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে। পরি আলতো করে শায়েরের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয়। শায়ের আনমনে বলে উঠল, আপনার হাসি সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থাতেই পরি বলে, শুধু সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরি এবার জবাব দিল না। সে চুপচাপ শুয়ে রইল। শায়ের একটু চুপ থেকে আবার বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যের চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয়ে পূর্বে তাও সে মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয় সে আগুনকে জন ভালোবাসতে পারে বলুন? পরি এবার শায়েরের হাত ছেড়ে অন্যদিক ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই যে সে পরিতে বেঁধে গেছে। সে পরির সান্নিধ্য চায়, এটাও পরি বুঝেছে। পরির অনুমতি ব্যতীত শায়ের তাকে স্পর্শ করবেন না এটাও ওর জানা। তবুও কিসের এত দ্বন্দ্ব? কেন পরি শায়েরকে কিছু বলতে পারে না? শায়েরের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করেছেন সৃষ্টিকর্তা। সেজন্য পরির নিজেরও ইচ্ছা করে দুদণ্ড শায়েরের সাথে বসে কথা বলতে। কিন্তু কোন এক আশ্রতা জেকে ধরে ওকে। পাখি ডাকা ভরে ঘুম ভাঙে পরির। গায়ের কম্বল ফেলে উঠে বসে সে। শায়ের এখনো ঘুমাচ্ছে। পরি পাশ ফিরে তাকালো, এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়ে রইল। প্রশ্ন জাগছে ওর মনে। এতক্ষণ ধরে দেখছে কেন সে মানুষটাকে। মনে ধরেছে নাকি? পরি কোথায় যেন শুনেছে ভালোবাসলে সে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে। চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক। সেরকমই ভালো লাগছে পরির। উঠতে গিয়ে পরি খেয়াল করে ওর আঁচল শায়েরের পিঠের নিচ পর্যন্ত। আস্তে করে পরি টান দিল আঁচলটা, কিন্তু পারে না। আরেকটু জোরে টান দিতেই শায়ের চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো গলায় বলল, কোন সমস্যা? পরক্ষণে সে নিজেই বুঝে গেল। পরীকে সাহায্য করল সে। পরি উঠে চলে গেল। বাইরে এখন সে যেতে পারবে। তাই পরি কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। আসার পথে খুশিনা ফুপু এসে হাজির। তিনি বললেন, নতুন বউ তুমি মিঠা পড়ছ। যাও গোসল কইরা একখান ভালা কাপড় পইরা আহ দেহি।
আমার রান্ধায় সাহায্য করো। মাথা নাড়ল পরি। ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপারে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল। খুশিনার রুটি বানাচ্ছে, পরি একটা পিঁড়িতে বসল। খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরীকে। এটা সে পারে, তাই সে পেঁয়াজ কাটছে। এমন সময় চামেলি এলো, সেখানে বলল, নতুন ভাবি কি করো? পরি তাকালো চামেলির দিকে, মুচকি হেসে বলে, কাজ করি। তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আচ্ছা, হাসলো চামেলি। খুশিনা পরীকে জিজ্ঞেস করে, কি কি রান্না পারো নতুন বউ? আমি কিছুই রান্না করতে পারি না ফুপু। খুশিনা যেন আকাশ থেকে পড়ল। বলল, কও কি? এত বড় মায়ের রান্না পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় না। কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তোমাগো বাড়িতে কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরি আবারও হাসল। তারপর বলল, আমার আব্বা 4 গ্রামের জমিদার। আমি জমিদার কন্যা। রুটি ছ্যাঁকা বন্ধ করে দিল খুশিনা। সায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে সায়েরের বিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছিল তাকে, এখন খুশিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন। বললেন, রান্ধা শিখবা আমার থাইকা। এখন বিয়া হইছে, আর দিন পর পোলাপান হইব। নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ভ্যাবাচেকা খেয়ে গেল পরি। এখনই বাচ্চার কথা বলছে এই মহিলা, না জানি পরে আর কি কি বলবে কে জানে। ঘরে পার্টি বিছিয়ে খেতে বসেছে সায়ের আর চামেলি। পরি খাবার বেড়ে দিচ্ছে। খুশিনার কথাতেই সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে। চামেলি আর সায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো ফুপুর সাথে, আপনারা খেয়ে নিন। সায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই তোমরা আজ নতুন ভাবিগো বাড়িতে যাবা? সায়ের খেতে খেতে জবাব দিল, হুম, কিন্তু তোকে নিতে পারবো না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলেই কথাটা বলল, কিন্তু সায়ের আগেই বুঝে গেছে। পরি বলে, যাক নাও আমাদের সাথে। ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর নাহ নিব। চামেলি কাদো কাদো গলায় বলে, কে কইছে আমি কথা পারি না? এই তো কথা বলতাছি। আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না, তাতে কি হইছে? আমারে কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবিও তোর রান্ধা পারেন না, তাইলে হ্যারে নিবা কেন? চামেলির বোকা বোকা কথায় জবাব দিল না সায়ের। এই মেয়েটা এরকমই, কথা না বুঝে বলে ফেলে। পরি বলে, ঠিক আছে, তোমাকে আরেকদিন নাহ নিয়ে যাব। নতুন ভাবি তুমি ভাইরে কও না, কিছু না পারলে কি বিয়ে হয় না? তুমি তো রান্ধা পারো না, তোমারও তো বিয়ে হইছে। ফুপু তো কইল আর কয়দিন পর তোমারও পোলাপান হইব, তাইলে তো আমারও। কথা শেষ করতে পারল না চামেলি। সায়েরের কাশির শব্দে সে থেমে গেল। পরি স্তব্ধ হয়ে বসে আছে। সায়েরকে পানি দিতেও ভুলে গেছে সে। চামেলির কথায় সায়ের পরি দুজনেই হতভম্ব। চামেলি বলে, নতুন ভাবি পানি দাও ভাইরে। পরি তাড়াতাড়ি পানি দিল সায়েরকে। পানি খেয়ে সায়ের রাগী দৃষ্টিতে তাকালো চামেলির দিকে। বলল, এত কথা তোকে কে বলতে বলেছে? একটু চুপ থাকতে পারিস না তুই? খাওয়া শেষ না করে সায়ের চলে গেল। পরির দিকে তাকানোর সাহস আর হলো না ওর। বোরখা পরে তৈরি পরি, বাড়ি যাওয়ার আনন্দ ওর, তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না। সে কেঁদে অস্থির। হেরোনা মানা করল না মেয়েকে, কেননা চামেলির কাছ থেকে শুনবে সায়েরের শ্বশুর বাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে সায়ের, তাতে করে 3 জন রওনা হলো। নূরনগর পৌঁছাতে দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে এসে ছুট লাগালো পরি। সবার আগে গেল মালার কাছে। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? ভালো, তুই কেমন আছস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা, অনেক মনে পড়ে সবাইকে। মালা পরির গালে হাত রেখে বলে, সবকিছু যেদিন আপন কইরা নিবি সেদিন দেখবি ওই বাড়ি তোর সব। জুম্মান দৌড়ে এলো পরির কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরি জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করল। ওখানে বসেই হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরি আপা আপনি এইখানে? বড় আম্মা ডাকতাছে। মায়ের কাছে যেতেই একাদা বকুনি খেতে হলো পরীকে। সায়েরকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য। কোন জ্ঞান বুদ্ধি কি ওর নেই নাকি? যথেষ্ট বড় হয়েছে সে, তবুও এমন ভুল করে কিভাবে? পরি মাথা নিচু করে সব শুনল। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করে ঘরে গেল পরি।
শায়েরকে খেয়াল করল না। পরীকে এভাবে আসতে দেখে শায়ের বুঝল না যে কি হয়েছে। সে জিজ্ঞেস করে, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য, আর এসে মন খারাপ করেন বসে রইলেন কেন? আমার মন ভালো করানোর কেউ নেই। তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই? আমি বুঝি সব। আমি কি ছোট নাকি? ওহ, আপনি তো যথেষ্ট বড়। বিয়েও হয়ে গেছে। কিন্তু জুম্মান তখনই এসে বলে ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের। নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা শায়েরকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন। যতটুকু দেখছি জানছি খারাপ জানি নাই। পরি আমার সব চাইতে আদরের মায়া। ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি। এখন ও তোমার কাছে থাকবো। তুমি আমার মাইডারে আগলাইয়া রাখো। পরি এখনো জানে না বাইরের দুনিয়া কেমন। কোনোদিন বাইরে যায় নাই তো। ওরে তুমি সব বুঝবা। আমার মায়াডারে ভালো রাখো। বলতে বলতে মালা চোখ মুছলেন। শায়ের মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি তেমনি আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব। আপনি চিন্তা করবেন না। শায়েরের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মালা। পরি বড়ই দুরন্ত। কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। শায়ের পরীকে সামলাতে পারবে কি না এই চিন্তা মালার বেশি। কিন্তু শায়েরের সাথে কথা বলে সে বুঝতে পারল শায়ের ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। শায়ের সামনে পা বাড়াতেই দেখল পরী দাঁড়িয়ে আছে। মুখটা এখনো গম্ভীর করে আছে। শায়ের কিছু জিজ্ঞেস করার আগেই পরী বলে উঠল, আমি সত্যিই কি শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজকে আর আমাকে একই নজরে দেখেন? না আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরী। খুব রাগ হচ্ছে শায়েরের উপর। পরীকে দায়িত্ব মনে করে সে। বিয়েটা কি ছেলেখেলা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে প্রথমে নৌশাদ তারপর শেখর। শেষমেশ শায়েরের সাথে বিয়ে হলো। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করলো শায়েরের সাথে কথাই বলবে না। শায়ের বুঝলো পরী অভিমান করেছে। এখনই এত অভিমান, পরে আর কি হবে কে জানে। কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না। কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যার পর ঘরে ফিরল শায়ের কিন্তু পরী নেই। দীর্ঘশ্বাস ফেলে শায়ের ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পরী। আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দুই একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু। আজ তুই নেই বিন্দু কিন্তু তোর মাঝি তোকে এখনো ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে। রূপা আপা পায়নি কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আমাকে দেখ, একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগল তাও ভালোবাসা বোঝে। কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসল পরী। বিন্দুকে খুব মনে পড়ছে। কিন্তু ওই বিন্দু এখন ধরা ছোঁয়ার বাইরে। চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? শায়েরের গলার আওয়াজ চিনল পরী। তাই পেছনে ফিরে তাকালো না। পরী ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরীর অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে শায়ের। সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীর নিতে হয়। শুধুই সুখ নয়, ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরীর জবাব না পেয়ে শায়ের বলতে শুরু করলো, আমি আপনাকে প্রথম কবে দেখেছি জানেন? হয়তো জানেন বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখছি সম্পানের নৌকাতে। বাইরে দাঁড়িয়ে ভিজছি আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভেতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন। নেকাব পরেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাঁথা ছিল নৌকার ছুঁয়ের সাথে, যেখানে স্পষ্ট আপনার মুখটা আমি দেখেছিলাম। আপনি এমন একজন নারী যাকে ফেরানোর সাধ্য কারণ নেই। আপনাকে দেখে যদি কোন পুরুষ প্রেমে না পড়ে তাহলে সে সবচেয়ে বড় পাপী। আমি সেই পাপ কি করে করি। কিন্তু আমার কাছে আপনি সম্পূর্ণ নিষিদ্ধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। তবুও আপনার থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়। আপনার আমার মাঝে আকাশ পাতাল তফাতে। কোথায় রাজকন্যা আর কোথায় রাজের বাগানের সামান্য মালি।
এই দ্বন্দ্ব আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু নিয়তি দেখুন, আমি কখনোই এটা ভাবিনি যে আমার ভাগ্যে আপনি আছেন। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে শায়েরের দিকে তাকালো পরী। কিন্তু শায়ের তখনও আকাশের দিকেই তাকিয়ে আছে। পরীর জবাব না পেয়ে শায়ের আবারও বলল, আমি আপনার বড় বোনকে দেখিনি আর তার ভালোবাসার মানুষকেও দেখিনি। সুখান পাগল আর তার বউয়ের ভালোবাসাও দেখিনি। আর রইল সিরাজ ভাইয়ের কথা। সে চলে যাওয়ার পরই কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রথম আসি। মূলত সিরাজ ভাইয়ের জায়গাটা আমাকে দেওয়া হয়েছে। ওদের ভালোবাসা আমি বুঝবো কিভাবে? তবে সম্পান বিন্দুর ভালোবাসার সাক্ষী আমি নিজেও। আকাশের দিকে থেকে মুখ ফিরিয়ে পরীর দিকে তাকালো শায়ের। পৃথিবীতে কেউ কারো মতো করে ভালোবাসতে পারে না। তাহলে সব ভালোবাসার পরিণতিও যে একই হতো। নিজ স্থান থেকে নিজের প্রিয় মানুষকে ভালোবাসতে হয়। সে ভালোবাসার মাধুর্য থাকে অন্যরকম। এখন আপনি বলুন, ওদের মতো ভালোবাসা চাই নাকি আপনার স্বামীর ব্যক্তিগত ভালোবাসা চাই, কোনটা? দ্বিধায় পড়ে গেল পরী। কি ওর দিবে বুঝতে পারল না। চেয়েও পরী কঠোর হতে পারছে না। যেই মেয়েটা অধিকতর শাসি, রন্ধ্রে রন্ধ্রে তার মিশে আছে রাগ। আজ সেই মেয়েটির রাগ উধাও। সাহসও হারিয়ে গেছে যেন। ভালোবাসা মানুষের দুর্বলতা। ভালোবাসলে মানুষ কোন না কোন কারণে ভয় পাবেই। সেই ভয়টা পরীর হচ্ছে। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার নাকি অন্য কিছু? বুঝে উঠতে পারে না পরী। সে নির্দ্বিধায় শায়েরের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা এই মুহূর্তে পরী পড়তে অক্ষম। তাই বেশিক্ষণ দাঁড়াতে চাইল না সে। ঘুরে হাঁটা ধরতেই শাড়ির আঁচলে সজোরে টান পড়তেই সে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকাতেই শায়ের বলল, আমার প্রশ্নের উত্তর দেবেন না? পরী এবার ঘুরে দাঁড়ালো। শায়েরের দিকে হেগোতে হেগোতে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। ভালোবাসা বলতে আমি ওদের কাহিনীগুলো বুঝি। এর বেশি কিছু জানা নেই আমার। পড়ালেখা শেখানোর শিক্ষক থাকলেও ভালোবাসা শেখানোর শিক্ষক কিন্তু নেই। ভালোবাসার শিক্ষক থাকে না, দুজনের মধ্যে তৈরি করতে হয়। তাহলেই ভালোবাসার মানে বুঝবেন। পরী শায়েরের আরেকটু কাছে আসলো। অন্ধকারের আবছা আলোতেই চোখ রাখল শায়েরের চোখে। বলল, তাই? তাহলে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি কিভাবে করা যায় বলুন তো? শায়ের এবার থামল। এবার একটু বেশিই বলছে সে। ঠান্ডাও লাগছে, সে নিজেও চাদর আনেনি। তাই সে বলল, আজকে প্রয়োজনের তুলনায় বেশি শিখে ফেলেছেন, বাকিটা অন্য একদিন শেখাবো। শায়ের চলে আসতে গিয়ে থেমে গেল, পেছনে ফিরে বলল, হাত ধরার অনুমতি দিবেন নাকি আঁচল ধরে টেনে নিয়ে যাব? মৃদু হাসে পরী, কোলে তুলে নিয়ে গেলে মন্দ হয় না। কালবিলম্ব না করে চোখের পলকেই সে পরীকে কোলে তুলে নিল। পরী ভেবেছিল শায়ের তাকে কোলে নিবে না। কিন্তু সে পরীকে বিস্মিত করে দিয়েছে। পরী আজ শাড়ি পাল্টে নিজের ঘাগরা পরেছে। শাড়ি পরার তেমন অভ্যাস নেই তার। তাই আপাতত বাড়িতে এটাই পড়ুক। শীত নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে আসছে বিধায় পরী শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে চোখটা বন্ধ করে ফেলে যাতে শায়ের বুঝতে পারে পরী ঘুমিয়ে গেছে। কিন্তু চতুর পরী জানেন না যে তার স্বামী তার থেকেও কম নয়। সব বুঝেও না বোঝার ভান করে শায়ের শুয়ে পড়ল। বেলি ফুলের সুবাসে চোখ মেলে তাকালো পরী। একটু আগেও তো ফুলের ঘ্রাণ পায়নি সে। এখন কোথা থেকে আসলো? ওপাশ ফিরতেই দেখল শায়ের ফুলগুলো নেড়েচেড়ে দেখছে। নিজের অজান্তেই পরী ধরা দিয়ে বলে, ফুল কোথা থেকে আনলেন? আপনি ঘুমাননি? একটু আগেই তো দেখলাম ঘুমাচ্ছেন। ওই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। দেখি ফুলগুলো। পরী হাত বাড়াতেই শায়ের হাতটা সরিয়ে নিয়ে বলে, দেওয়া যাবে না। পরী এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে, মালিক সাহেব, আমার রাজ্যে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে যে। আপনার একটাই কাজ আমার বাগানে ফুল ফোটানো। কাজ ঠিকমতো করতে পারলেই পুরস্কার পাবেন। তাই নাকি? তা পুরস্কারটা কি? সময় হলেই জানতে পারবেন মালিক সাহেব। যথা আজ্ঞার রাজকুমারী। পরী হাসল। শায়ের তাকিয়ে রইল পরীর দিকে। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে পরী বলে, ওভাবে দেখছেন কেন? আপনার সাহস তো কম নয়। এর শাস্তি কি হতে পারে জানেন? প্রশ্নের জবাবে শায়ের হাত বাড়ালো পরীর দিকে। গাল গলিয়ে ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে আনে পরীকে। গভীরভাবে প্রেয়সীর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়, বলে, শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড হলেও আমি মাথা পেতে নিব পরিযান। ঈষৎ কেঁপে উঠল পরীর সর্বাঙ্গ। কর্ণকুহরে পরিযান শব্দটি বারবার বাজতে লাগলো। এই ডাকেও যেন মাদকতা আছে। আফিমের মতো নেশালো। আফিমের নেশা কেটে গেলেও নেশা যেন কাটবার নয়। নিজের অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে শায়ের হাসে বলে, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার কি শাস্তি দিবেন বলুন?
আগের ন্যায় পরীকে তাকিয়ে থাকতে দেখে সে বলে, শাস্তিটা কি দেবেন ভাবতে থাকুন। আমি ঘুমাই। উষার আলো ফুটতেই চারিদিক ঝলমল করে ওঠে। ঘাসে পাতায় জমে থাকা শিশিরবিন্দু চিকচিক করে উঠল। সূর্য রশ্মিতে মেঘপুগের রূপবত্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। শিশির ভেজা পথ পেরিয়ে মানুষ যাচ্ছে নিজ গন্তব্যে। শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিনের বেলাতে তেমন শীত না লাগলেও রাতে শীত বাড়ে। চাষিরা দলে দলে শীতের ফসল ঘরে তুলছে। তাদের খুশি যেন আর ধরে না। বন্যার পর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা এখনো কিছুটা রয়ে গেছে। এবারের ফসলে বোধহয় তা মিটবে। সূর্যের আলোতে ঝলমল করছে জমিদার বাড়ির আঙ্গিনা। তখনই সেখানে আগমন ঘটে শেখরের। সায়েরই প্রথমে দেখে। সে কিছুটা ঘাবড়ে গেল শেখরকে দেখে। কেননা তার হাতে মাথায় ব্যান্ডেজ করা, সারা মুখেও অসংখ্য দাগ স্পষ্ট। শেখর সায়েরের সাথে কোন কথা না বলে বৈঠকে গিয়ে হাজির হয়। আফতাব আর আখির বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেখরকে আসতে দেখে আফতাব প্রচণ্ড রেগে গেলেন। বললেন, তুমি এখানে কি চাই? তোমার সাহস তো কম না। এত কিছু করে আবার এখানে এসেছ। মুহূর্তেই বাড়ির সকলে জেনে গেল শেখরের আমার কথা। মালা জেসমিন ছুটে গেলেন বৈঠকে। পরি কুসুম আর জুম্মান দরজার আড়ালে কান পেতে রইল। শেখর সবার কাছে কিছু বলার অনুমতি চাইছে। আফতাব শুনতে চাইলেন। তিনিও দেখতে চান ছেলেটা কি বলে। শেখর বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বিয়ের দিন রওনা হওয়ার আগেই খবর পেলাম আমার ছোট বোনকে কেউ অপহরণ করেছে। কি করব বুঝতে পারছিলাম না। পুলিশ কেউ জানাতে পারিনি, যদিও আমার বোনের কোন ক্ষতি করে দেয়। আমার পরিবারের সবাইকেই অপহরণকারী একটা জায়গায় যেতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি দুর্ঘটনায় ওই দিনই সবাই আহত হই। হঠাৎই কি হয়ে গেল বুঝিনি। পরে পুলিশই আমার বোনকে উদ্ধার করে। এর পেছনে ছিল আমার বন্ধু নাইম। এই জঘন্য কাজটা করেছে। আফতাব জিজ্ঞেস করল, সে কেন এরকম করবে? তুমি মিথ্যা বলতেছ। আমি সত্যি বলছি। নাইমকে পুলিশে দেওয়া হয়েছে। নাইম নিজের মুখে সব স্বীকার করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিতে পারেন। নাইমের এরকম করার কারণ সে পরীকে পছন্দ করত। আচ্ছা দেখব। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। শেখর মাথা নেড়ে বলে, ঠিক আছে। তাহলে কি এবার বিয়েটা হচ্ছে? সায়ের নড়েচড়ে দাঁড়ালো। তার সামনে তার স্ত্রীকে বিয়ে করার কথা বলছে তা মানতে পারছেন না সে। আফতাব বলল, সে কথা ভুলে যাও। কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। শেখর অবাক হয়ে বলল, কি বলছেন এসব? পরীর বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? আপনি আমাকে কথা দিয়েছেন পরীকে আমার হাতে তুলে দেবেন। শোন, তোমার জন্য আমি আমার সম্মান হারাতে বসেছিলাম, অনেক কষ্ট করে সব ঠিক করেছি। এখন বিয়ে হয়ে গেছে। তুমি যেতে পারো। এবার শেখর রেগে আগুন। সে আফতাবের সাথেই দুয়েক কথায় ঝগড়া বাতিয়ে ফেলল। সায়ের আর ওখানে থাকলো না। অন্দরে চলে গেল। শেখরের কথাগুলো বিষের মতো লাগছে। সায়েরকে ঘরে যেতে দেখে পরিও পিছু পিছু ঘরে গেল। সায়েরকে চিন্তিত দেখে বলল, আপনি শুধু শুধু চিন্তিত হচ্ছেন কেন? আমি কোন কারণে চিন্তিত নই। তাহলে এভাবে চলে এলেন যে? ওই ছেলেটা বারবার আপনাকে বিয়ে করবে বলছে। তাছাড়া ওর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। আমার ওকে ভালো লাগছে না। মৃদু হাসল পরি। সায়ের জ্বলছে। এ তো খুশি লাগছে পরির। ওকে হাসতে দেখে সায়ের রুষ্টচিত্তে বলে, আপনি হাসছেন? পরি সায়েরের কাছে এসে দাঁড়িয়ে বলে, তো কি হয়েছে? আমার তো আর বিয়ে হচ্ছে না তার সাথে। আমি ওর মুখে আপনার নাম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে হবে না, আমি চাই। গিয়ে শুনে আসি। পরির হাত টেনে ধরে সায়ের। টানের ফলে পরি সায়েরের একদম কাছে চলে আসে। দেখে মনে হচ্ছে তার স্বামীর মনক্ষুণ্ণ হচ্ছে। ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মালি সাহেব, আপনার বউকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনার কাছ থেকে তো নয়। পরীকে পালঙ্কে বসিয়ে সায়ের নিজেও ওর পাশে বসল। পরি জিজ্ঞেস করল, আচ্ছা ওই ছেলেটা এমন কেন করলো? বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারল? যদি মরে যেত ছেলেটা। আপনাকে পছন্দ করে ছেলেটা আসামিদের খাতায় নাম লিখেছে, যেখানে তার ডাক্তার হওয়ার কথা ছিল। সত্যিকারের ভালোবাসা কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, বরং একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে। পরি সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুহূর্তটা বেশ লাগছে পরির কাছে। অনেকগুলো হাত পেরিয়ে পরি এক বিশ্বাসী হাত পেয়েছে। হোক না সে নিম্নবিত্ত ছেলে, কিন্তু তার ভালোবাসায় তো কোন খাদ নেই। ভালোবাসাটা সত্যি হলে নুন পান্তা খেয়েও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়।
শায়েরের সাথেই অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। কোন নিকষ কালো মেঘের ছায়া যেন কখনোই না আসে। কিন্তু নাইম নামের ছেলেটা একটু বেশিই করছে বলে মনে হলো পরীর। ভালোবাসা তো কোন প্রতিযোগিতা নয় যে জোর করে হলেও তাকে পেতে হবে। তাহলে কেন ছেলেটা এমন করে বসল? এখন এর জন্য কতদিন জেলে থাকতে হবে কে জানে। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই তাহলে এসব রেখেই কি হবে। খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটি ফোরে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে শায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সে পুরুষটি আজ অন্য কারো দখলে। অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না তাহলে কোন অনুভূতি সে জমিয়ে রাখত না। দিত না ওই পাষাণ পুরুষকে মন। শায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই শায়েরের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়। কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দেবেন? তার মেয়েকে তিনি আরো বড় ঘরে বিয়ে দেবেন। তবে যখন সে শুনেছে শায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে তখন থেকেই হিংসায় জ্বলে যাচ্ছে। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না। তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলেন না। কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে শায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতেছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ। তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ি সম্পর্কে। চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হলো। তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলে, কেন সেহরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাসল চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসল। তারপর বলল, নতুন ভাবি আপার লগে কথা কইও না। আপার মন ভালা না। দেখো না সেহরান ভাইয়ের লাইগার রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। উনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করল, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি। খুশি না ফুপুমা রে কত কইল সেহরান ভাইয়ের লগে আপার বিয়ে দিতে কিন্তু মাতর রাজি হয় না। আপা সেই আশায় রুমাল বানাইল, কিন্তু দেহ শেষমেশ তোমারে ভাই বিয়া কইরা আনলো। যদি আপার লগে বিয়ে হইতো তাইলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরী আগেই বুঝেছিল চম্পা শায়েরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সব সে জানে না। যদি হেরোনার মতো থাকতো তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকতো। পরী সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টানানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, হে রে চিনো না তুমি? সালমান শাহ অনেক বড় নায়ক। হ্যাঁ, নায়ক? পরী ঠিক বুঝল না। ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না। চামেলি আবার বলল, নতুন ভাবি। আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনিগো বাড়িতে যায়া টেলিভিশন দেখি। তুমি দেখবা? না, আমি দেখব না। রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ওহ, তুমি তো নতুন বউ। আহ, আমরা তোমাগো ঘরে যাই। দেখি সেহরান ভাই আইছেন নাকি। চামেলি গান ধরল, ওরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণের না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগলো আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে শায়ের। পরী মাগরিবের নামাজ শেষ করে বসেছিল। একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোশগল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরী ঘরের সম্পূর্ণ একা। দরজার ঠকঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল। শায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকল। পরী খেয়াল করেছে আসার পর থেকে শায়ের কেমন যেন আচরণ করছে।
পরীর থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোন কারণে শায়ের এরকম করছে পরী তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল সেদিন থেকেই শায়েরের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধ হয়ে কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকেই ব্যথিত করে, সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে শায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটা কোথাও সে বলেনি। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে শায়ের। পরী তাকিয়ে আছে শায়ের দিকে। নিজেকে পরিপাটি করে পিছন ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? শায়ের না তাকিয়েই জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না। থমকে দাঁড়ালো শায়ের। পিছন ফিরে বলল, কেন? ফুপু নেই, পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরী কয়েক কদম এগিয়ে এলো। শায়েরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে তার হৃদয়কে বাঁধার জন্য। একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখল না শায়ের। তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে শায়ের চলে এলো। বাইরে গেল না। পরী বলল, কিছু বলবেন না? এবার শায়ের মুখ খুলল। কণ্ঠে গম্ভীর্যতা এনে বলল, আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে ফুটবল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মনে জানান দিল যে শায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথা শায়ের শুনেছে? তাই হবে, না হলে শায়েরের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। শায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে এমনকি অনেক আফসোস করেছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আবা? রূপালী তারপর আর একটা কোথাও বলেনি। শায়ের বোধহয় অর্ধেক কথা শুনেই এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি ফিরবেন কিভাবে? শায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব। তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসল। পরী এগোলো না শায়েরের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি শায়ের কেউ মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়েছে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে। কিন্তু শায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে। হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকল। পরী পেছনে ফিরে শায়েরের দিকে তাকালো। শুয়ে আছে শায়ের। অস্থিরচিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। এশার নামাজ পড়েই শুয়ে পড়ল পরী। শায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছেন শায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে। তার আসতে দেরি হবে। পরীর খাওয়ার জন্য শায়েরকে ডাকল না এবং নিজেও খেল না। অর্ধেক রাত কাটল এপাশ ওপাশ করে। সকালে শায়ের আগেই ঘুম থেকে ওঠে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর শায়েরকে বেশ পছন্দ করেন। তিনিই তার আর্তে কাজ করতে বলেছেন শায়েরকে। আজকে সেখানেই যাবে শায়ের। পরীও উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে। রান্নাঘরে ছিল পরী। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন আছাড়ি করতে করতে। খুশি না দৌড়ে গেলেন উঠোনে আর পরী বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, সেহরান কই? ওর বউ কই? শায়ের ও সেখানে গেল। বাড়ির সকলেও উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ সেহরান কোন অপা মায়া ঘরে তুললি? যে কিনা আমার পোলাডারে খাইয়া দিল। কথাটা বুঝলো না শায়ের, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক? তোরে আর তোর বউরে আয়না আমার পোলাডা মইরা গেল। অলক্ষী মায়া আইতেই আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে? তোরেও খাইব দেখিস। শায়েরের মনে পড়ল এই চাচির ছেলের গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাল রাইতে ভালা পোলা ঘুমালো, সকালে আর উঠল না। অহন বউ পোলাপান খাইব কি? সব তোর বউর লাইগা হয়েছে। অলক্ষী, এই সংসার টিকব না সেহরান, টিকব না।
শায়ের ধমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী। ছলো ছলো নয়নে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। শায়ের বুঝে গেল এতক্ষণের সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে। চলবে।